একটা মেয়েকে দৌড়ে হাসপাতালে আসতে দেখা যায়। তার নাম ছিল জেরিন। সেখানে তার বাবা ভর্তি ছিল। ভেতরে গিয়ে সে বলে, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। তখন তার বাবা তার কানে কানে কিছু বলে, আর এর পর মৃত্যু হয়ে যায়। তার বাবার অন্তিম কাজ চলছিল। তখন জেরিন ভাবে সে এসব ছেড়ে চলে যাবে, কারণ এখন আর এখানে তার আপন বলতে কেউ নেই। ফ্ল্যাশব্যাকে বহু বছর আগে সিন দেখানো হয়। সেখানে তার বাবা আর সৎ মায়ের প্রথম দেখা হয়েছিল। এরপর তারা খেতে বসলে তার সৎ মা কিছুই খাচ্ছিল না। এতে তার মেয়ে বলে, দেখো জেরিনের বাবা মারা গিয়েছে, তাও সে খাচ্ছে, তুমি কেন খাচ্ছ না? এতে সে বলে জেরিনের বাবার জন্য তার অনেক খারাপ লাগছে। এটা শুনে জেরিন ভাবে তার সৎ মা সত্যি তার বাবাকে অনেক ভালোবাসতো। এরপর তার বাবার বলা কথা অনুযায়ী ডয়ারে একটা চিঠি পায়, যেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, আর তার পেছনে লেখা ছিল, তুমি জীবনে একা কিছুই করতে পারবে না, তার চেয়ে ভালো তুমি এই হোটেলে জয়েন করো আর একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে নিও। তার বাবার এরকম চিঠি দেখে জেইনের অনেক রাগ হয়। এরপর সিন সেই হোটেলে চলে আসে, যেখানে মুভির মেন লিড হোটেলের মালিক ছিল প্রিন্স চাওমিন। তাকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে, আমাদের কোম্পানি অনেক টাকা লস হয়েছে। এতে চাউমিন বলে, কত টাকা? সে বলে 10 কোটি টাকা। এতে চাউমিন বলে, খুবই ভালো। তাই তার অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার মাথা ঠিক আছে? চাউমিন বলে, এত টাকা দিয়ে আমি কি করব? এমনিতেও আমার অনেক টাকা আছে, আর টাকার পেছনে দৌড়াতে গিয়ে যদি হ্যাপিনেসে না থাকে তাহলে কি লাভ? সে আরও জানায় এমপ্লয়ীদের বেতন 10% বাড়িয়ে দিতে। এতে চাউমিনের অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়। চাউমিনের জীবনের মূলনীতি হলো সব কিছু হ্যাপিনেস দিয়ে পরিমাপ করা, টাকা দিয়ে নয়। জেরিন তার ফ্রেন্ড এর কাছে তার বাবার দেওয়া চিঠির কথা বলছিল। এতে তার ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয়। পরের দিন স্বপ্নে জেরিন তার বাবাকে দেখে আর প্রশ্ন করতে থাকে, আপনি কেন এসব লিখে গিয়েছেন? আর তার বাবা তাকে একটা মিষ্টি কুমড়া দেয়, আর তাতে সে জড়িয়ে যায়। ঘুম থেকে উঠে সে স্বপ্নের মানে দেখার জন্য সার্চ দিয়ে দেখে, মিষ্টি কুমড়া দেখলে টাকা আসার সম্ভাবনা থাকে। জেরিনের বান্ধবী তাকে ফোন দিয়ে বলে হোটেলে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছে। জেরিন তার সাথে যেতে চাইলে সে তাকেও আসতে বলে। পরের দিন হোটেলের সামনে গেলে অনেক বিশাল আর লাক্সারি হোটেল দেখে জেরিন অনেক অবাক হয়ে যায়। সেখানে চাউমিনও এসেছে। তার সেক্রেটারি বলে, তুমি হোটেলের ভেতর ছাতা নিয়ে আছো কেন? এখানে কোনো বিপদের আশঙ্কা নেই। এতে চাউমিন বলে, আমি তাও সবসময় সাবধান থাকতে পছন্দ করি। তখন একজন লোক কিছু নীল ফুল নিয়ে ভেতরে ঢুকে। এতে চাউমিন বলে, দেখো এখানে কোনো ঝামেলা হবে। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তা বিশ্বাস করতে চায় না। ব্রাইড তার বন্ধুদের সাথে ছবি তুলছিল। তখন সেই লোকটি তার কাছে আসে। সেই লোকটি ছিল ব্রাইডের এক্স বয়ফ্রেন্ড। সে ব্রাইডকে বলে তার সাথে চলে যেতে, তার বিয়ে অন্য কোথাও হতে দেবে না। এতে চাউমিন সেখানে আসে আর তাকে চলে যেতে বলে, কিন্তু সে শোনে না। তাই চাউমিন তাকে উড়াধুরা মার দেয়। আর এটা দেখে সব মেয়েরা আরও ইমপ্রেস হয়ে যায়। এরপর ব্রাইড তার বাবাকে নিয়ে বিয়ের আসরে প্রবেশ করছিল। এটা দেখে জেইনের অনেক খারাপ লাগে, কারণ তার বাবা আর নেই। তার বান্ধবী তাকে বলে, এটা জীবনের ফার্স্ট রাউন্ড, যেখানে ইচ্ছা মতো সব কিছু করা যায়। আর সেকেন্ড রাউন্ড এরপর, যেখানে নিজের ওপর অনেক দায়িত্ব থাকে আর চাইলেই সব কিছু করা যায় না। জেরিন বলে, আচ্ছা বিয়ে করা কি জীবনে আসলে ইম্পর্টেন্ট? এতে মেয়েটি হ্যাঁ বলে। চাউমিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে দাঁড়িয়ে বিয়ে এনজয় করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্টের একটা মেয়েকে ভালো লেগে গেলে তার দিকে তাকিয়ে থাকে, আর চাউমিনকেও দেখায়। এতে চাউমিন মেয়েটিকে না দেখে পাথর দেখতে পায়। এদিক ওদিক ঘুরে সে শুধু পাথরই দেখতে পায়, কারণ সেসব মেয়েদের তার কাছে ফেক মনে হয়। জেইনের সামনে একটা মিষ্টি কুমড়া শেপের কেক দেখলে তার বাবার চেহারা ভেসে ওঠে, আর সে রাগে কাঁটা চামচ দিয়ে কেকটি নষ্ট করে দেয়। জেইনের সৎমা বলছিল তার বাবার কাছে টাকা না থাকা সত্ত্বেও তিনি তাকে একটা দামি রিং কিনে দিয়েছিল।
জানি না সে টাকা সে কোথায় পেয়েছিল। জেরিন জানতো তার বাবা লোন নিয়েছিল, আর সেই লোকটি তার বাবা মারা যাওয়ার পর জেরিনের কাছে টাকা ফেরত চায়। এতে জেরিন তাকে বলে সে আস্তে আস্তে সব শোধ করে দিবে। জেরিনের বাবার বেশ কিছু টাকা লোন নেওয়া ছিল, তাই তাদের বাড়িটি ছেড়ে দিতে হবে। কিন্তু জেরিনের সৎ বোন এই বাড়ি ছেড়ে যেতে চাইছিল না। জেরিনকে নিয়ে অনেক বাজে কথা বলছিল, কিন্তু তার মা তাকে এসব বলতে মানা করে। সেখানে জানা যায় তার সৎমা প্রেগনেন্ট, আর তার মেয়ে এতে অনেক রেগে যায়, তার বাবাকে গালি দিতে থাকে, কারণ তাদের কাছে এখন তেমন টাকা পয়সা কিছুই নেই, আর বাড়িটিও ছেড়ে দিতে হচ্ছে। ফ্যামিলিতে নতুন কেউ আসলে তাকে কি খাওয়াবে পড়াবে। তারা সবাই তাদের নতুন বাড়িতে চলে আসে। জেরিন অনেক ভালো আর্ট পারত, কিন্তু টাকার অভাবে সে সময় সে আর্ট ক্লাস আর কন্টিনিউ করতে পারেনি। এরপর তারা সবাই তাদের নতুন বাসায় চলে আসে, যেখানে একটি মাত্র রুম ছিল। জেরিন আর তার মোটা বোনকে একই রুমে থাকতে হবে। চামিন হোটেলে বসে বাবুল উড়াচ্ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এটা না করে সিগারেট খেতে বলে। এতে চামিন বলে, এত সুন্দর লাইফ আমি সিগারেট খেয়ে নষ্ট করব না। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি রুমে বাবুল ওড়ালে সেগুলো পরিষ্কার করা লাগে আমার, তাই তোমার উচিত রুমের বাইরে গিয়ে ওড়ানো। জেরিনের বোন তাকে নিচে শুতে বলে, আর সে বিছানায় শুতে চায়। এসব শুনে জেরিন আরও অনেক চিন্তিত হয়ে যায় যে তার লাইফে কি হবে। এরপর একটা ডান্স ক্লাস দেখানো হয়, যেখানে জেরিনের সৎমা বেলি ডান্স শেখাচ্ছিল। তখন সবাই বলে, তুমি প্রেগনেন্ট হয়ে ডান্স শেখাতে পারবে তো? সে বলে হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরেই সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে সবাই হাসপাতালে ভর্তি করে। জেরিন আসে সেখানে। ডাক্তার তাকে বলে তার মা প্রেগনেন্ট, তাই তার বিশেষ যত্ন নিতে হবে, কিন্তু বাচ্চার কোনো প্রবলেম হয়নি। জেন বলে ঠিক আছে, আমি তার যত্ন নেব। তার সৎমা তার হাত ধরে বলে, এত বয়সে প্রেগনেন্ট হয়ে আমি তোমাদের অনেক প্রবলেমে ফেলে দিয়েছি, কিন্তু আমি তোমার খেয়াল রাখবো যেভাবে তোমার বাবা থাকতে আমরা খেয়াল রেখেছিলাম। এই কথা শুনে জেনের দিলই জিতে ফেলেন তিনি। তখন তার মা তাকে জড়িয়ে ধরে, আর জেরিন ভাবতে থাকে তার সৎ মায়ের খেয়াল রাখতে হবে তাকে। আবার তার মোটা বোনটিও সব সময় খেতে চাইবে, কিন্তু তাদের কাছে তেমন টাকা পয়সা নেই এখন, তাই তাকে একটা জব খুঁজতে হবে। আর ভাবে বড় হওয়ার সাথে সাথে আমাদের ওপর কত দায়িত্বই না চলে আসে। ছোটবেলায় জেইনের বাবা তাকে ক্লাউ মেশিনের সাহায্যে পুতুল বের করে দেওয়ার ট্রাই করেন, কিন্তু বারবার তিনি পারছিলেন না। তাই জেরিন তার বাবাকে লাস্টবার ট্রাই করে আর চেষ্টা করতে মানা করে দিয়ে চলে যায়। তখনই জেইনের বাবা তার সামনে একটা পুতুল দেয় আর বলে, জীবনে কখনো হার মানা যাবে না। এটা ভেবে জেরিন তার বাবার কথা অনুযায়ী হোটেলে ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার 30 দিনের মিশন স্টার্ট হয়ে যায়। সে একটা কোট পরে, কিন্তু তার ওয়েট বেড়ে যাওয়ায় কোটটি ফিট হচ্ছিল না। সেজন্য সে আগে চিকন হওয়ার জন্য ব্যায়াম করতে চায়, কিন্তু টাকা না থাকায় সে পার্কে ফ্রি ব্যায়াম করতে থাকে। সবাই খুব ভালো পারফরমেন্স করলেও সে তেমন কিছু পারে না। এভাবে বেশ কিছুদিন পর কোটটি পরলে তার বোতাম আটকালে পেছন দিক থেকে ফেটে যায়, আর এতে জেরিন বেশ টেনশনে পড়ে যায়। তাই সে না খেয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয় চিকন না হওয়া পর্যন্ত। শুধু পানি খেয়ে দিন কাটাতে লাগে। হাওয়াজিন তখন অনেক খাবার নিয়ে রুমে আসে। জেরিন তার সামনে এত খাবার নিয়ে আসতে মানা করে। সারাদিন কিছু না খেয়ে রাতে জেরিন ফ্রিজে গিয়ে খাবার খুঁজতে লাগে। হাওয়াজিন শব্দ শুনে সেখানে গিয়ে বলে, তুমি না ডায়েটে আছো, এইসব থেকে চলো আমরা একসাথে খাবার খাই। বলে সব মিশিয়ে একসাথে খেয়ে নেয়। পরের দিন জেরিন তার বোন সংজিনের একটা জুতা পরে নেয় আর নিজেকে সিন্ডারেলা কল্পনা করতে থাকে। এরপর সে হোটেলে সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা জুতা নিচে চামিনের মাথায় গিয়ে পড়ে। এতে চামিন তাকে বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমি মারা যেতে খুবই ভয় পাই। সে আরও বলে, নাকি তুমি এভাবে আমার কাছ থেকে টাকা আদায় করতে চাও? জেরিন এসব কিছু বোঝে না। সে বলে, আমি তো জানি না তোমার কত টাকা আছে। চামিন বলে, এত টাকা আছে যে আমি নিজেও জানি না। জেরিন ঝামেলা মিটমাট করার জন্য সরি বলে, আর জুতাটা নিতে চাইলে চামিন তাকে দেয় না। এতে জেরিন রেগে তাকে ধাক্কা দিয়ে আবার ধরে বাঁচিয়ে নেয়। এরপর ওয়াশরুমে গিয়ে জেরিন নিজেকে শান্ত করে, আর ইন্টারভিউ রুমে এসে চামিনকে দেখে তার মাথা ঘুরে
যায়। চামিন যে হোটেলের সিইও এটা সে জানতো না। চামিন বলে, আমরা শুধু অ্যাঞ্জেলের মতো সুন্দর ব্যবহারে মানুষদের এখানে রাখি, তাই তুমি আগেই বাদ যাও। এতে জেরিন কিছু বলে না। সে তাকে বলে, তখন তো অনেক কিছু বলছিলে, এখন চুপ করে আছো কেন? তোমার মন থেকে যা ইচ্ছা সেটি বলতে পারো। তখন জেরিন তাকে অনেকগুলো বদদোয়া দেয়, বলে তুমি মরতে ভয় পাও, আমি চাই তোমার সারা জীবন যেন দুঃখে ভরে যায়, তোমার মাথায় যেন বিজলি এসে পড়ে, কারণ চাকরিটা আমার খুবই দরকার ছিল। রাতে ঘুমাতে গিয়ে চামিন স্বপ্নে শুধু এসবই দেখে, যে তার মাথায় বিজলি পড়ছে আর সব দিকে শুধু জেরিনকে দেখতে পায়। সকালে উঠে ঘুম থেকে সে জেরিনকে দেখে আর অনেক ভয় পায়। সে ভাবে জেরিনকে চাকরি না দিলে হয়তো সত্যি সত্যি তার সাথে এসব হতে পারে। জেরিন চামিনের ফোন পেয়ে অনেক রেগে যায় আর বলে, তুমি আবার আমার দিন খারাপ করতে চাও? চামিন তার চাকরি হয়ে গিয়েছে এটা বলে, আর এটা শোনার পর জেরিন তার কথার সুর পাল্টে চামিনকে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর তার সাথে ফ্লার্ট করতে থাকলে চামিন ব্লাশ করে আর জেরিন সেদিন থেকেই জয়েন করতে চায়। চামিন ভাবে জেরিন যেন তাকে পছন্দ না করে, তাই বাজেভাবে ড্রেস আপ করে যেতে হবে। সে খুবই টাইট একটা প্যান্ট পরে আর অতিরিক্ত খারাপ লাগায় সে সেটি পাল্টে নর্মাল ড্রেস আপ করে চলে যায়। শুধু একটা আজব ধরনের বেল্ট পরে যাতে কেউ তাকে পছন্দ না করে। জেরিন প্রথম দিনই খুব হাসতে থাকে। এতে চামিন বলে, তুমি এত হাসছো কেন? তাই জেরিন বলে, আপনাদের নাকি এরকম এমপ্লয়ি দরকার আর আমি চাকরির জন্য সব কিছুই করতে পারি, আপনি চাইলে আমি আরও বেশি হাসতে পারবো। সে জেরিনকে জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে। এতে জেরিন বলে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বেলটা দেখতে খুবই আজব, এটা দেখে যে কোনো মেয়ে ভয়ে পালিয়ে যাবে আর তোমার সাথে কেউ ডেটও করতে চাইবে না। এতে চামিন রেগে লুকিয়ে বেলটা খুলে ফেলে। এরপর জেরিনকে হোটেলের ভেতরে নিয়ে আসে। সবাই এক জায়গায় বসে একটা গেম খেলতে লাগে, যেখানে সবাই হাততালি দিয়ে উইশ করছিল। সেক্রেটারি জেরিনকে বলে, তোমাকেও বলতে হবে তোমার উইশ। তখন তার মাথায় কিছু না আসায় সে সিন্ডারেলা হতে চায় বলে দেয়। চামিন তার রুমে গিয়ে ভাবতে থাকে সে সিন্ডারেলা কেন হতে চায়। সে জেরিনকে জিজ্ঞাসা করে, সিন্ডারেলা কেন হতে চাও? কারণ যারা এর আগে এরকম সিন্ডারেলা হতে চেয়েছে তারা সবাই বিয়ে করে চলে গিয়েছে, এতে আমাদের কোম্পানির অনেক লস হয়, আর আমি এমন এমপ্লয়ি চাই যারা এখানে অনেক দিন কাজ করবে, তাই আমি তোমাকে জবে পার্মানেন্ট করতে পারবো না। তখন জেরিন বলে, আমাকে এমন কিছু শর্ত দেওয়া হোক যেটা করে দিতে পারলে আমি চাকরিটি পেয়ে যাব। চামিন বলে, আমরা একটা গেম খেলবো, সেই গেমে যদি আমি জিতি তাহলে তোমার চাকরিটা হবে না, আর তুমি জিততে পারলেই তোমার চাকরিটা পার্মানেন্ট হবে। তখন চামিন আরও বলে, সব সময় তোমার হ্যাপিনেসকে ফলো করবে। এটা শুনে জেরিন তার স্টাইলে বলে, ফলো মি। এরপর তারা দুজন বাইরে চলে আসে আর এক জায়গায় গিয়ে বসে। টেবিলের ওপরে তার জব পার্মানেন্ট করার লেটার রাখে আর সেখানে গিয়ে জেরিন তাকে সাইন করতে বলে, কিন্তু সে বলে এমন কিছু করতে হবে যাতে সে ইমপ্রেস হয়ে সাইন করতে পারে। সেখানে দুটো ড্রিঙ্কের বোতল ছিল। জেরিন বলে যে এটা আগে শেষ করতে পারবে সেই উইনার হবে। এতে চামিন বলে, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে এক বোতল ড্রিঙ্ক শেষ করতে পারবে, এটা তোমার দ্বারা কখনোই সম্ভব নয়। এতে জেরিন বলে, আমি অনেক শক্তিশালী, আমি পারবো। এরপর জেরিন তার সাথে পাঞ্জা খেলতে চায়, কিন্তু জেরিন একটুও তার হাত নাড়াতে পারে না। তখন তার চোখে চামিনের আঙুলের দিকে চায় যেখানে একটা ক্ষত ছিল। সে ভাবে তার থেকে লেগে গিয়েছে, তাই হাত ছেড়ে দিয়ে সরি বলে। চামিন বলে, এটা অনেক আগের ক্ষত। তখন দেখানো হয় ছোটবেলায় চামিনের আঙুলে লেগে রক্ত বের হচ্ছিল, আর বেশি কিছু দেখানো হয় না। এরপর জেরিন একটা ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে চাকিয়ে একদমে খেতে থাকে। এটা দেখে চামিনের হুঁশ উড়ে যায়। সে অনেক ঝড় আর সাইক্লোন হচ্ছে এরকম কল্পনা করতে থাকে। সে যেন উড়ে যাচ্ছে, চারিদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। এটা দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায়। জেরিন বলে, এবার সাইন করে দাও, যেন কোনো ছোটোখাটো দোষে আমাকে চাকরি থেকে বের করে দিতে না পারো। চামিন সাইন করতে রাজি হয়ে যায়। জেরিন আরও বলে, পরে আবার এটা অস্বীকার করবে না কিন্তু, যে তুমি নেশার ঘরে সাইন করেছো। চামিন জেরিনকে প্রমিস করে।
জামিনে সাইন করা হয়ে গেলে জেইন বলে আচ্ছা এখন তাহলে আমি আসি। এতে জামিন বলে তোমার বস এখানে বসে আছে আর তুমি চলে যাওয়ার সাহস কিভাবে পাও। তাই জেইন বসে পড়ে, কিন্তু অনেকক্ষণ এখানে বসে থাকার জন্য অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য জেইনের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। জেইন জামিনকে বলে তার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তাকে যেতে হবে। তখন জামিন তাকে যেতে বলে। জেইন আবার বসে পড়ে। জামিন বলে তোমার না জরুরি কাজ আছে, তাহলে আবার বসে পড়লে কেন। এতে জেইন লজ্জায় বসকে কিছু বলতেও পারে না। পরে আর উপায় না পেয়ে তাকে বলে দেয়। এরপর ওয়াশরুম আছে, এখান থেকে যেতে কত সময় লাগবে তারা দুজন হিসাব করতে থাকে, কিন্তু কোনো গাড়ি না থাকায় দুদিক দিয়ে যেতে অনেক বেশি টাইম লাগবে। জামিন ভাবে এত ড্রিঙ্ক করলে এরকম হতে পারে, তাই সে জেইনকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে আর সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর ওয়াশরুমের কাছে চলে আসলে তারা এমনভাবে বিদায় দেয় যেন মনে হয় কেউ অন্য দেশে চলে যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। জেইন ওয়াশরুম থেকে বের হয়ে ভাবে বসকে এখনও তার জন্য অপেক্ষা করছে। জানালা দিয়ে দেখে চামিন এখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে নিচে গিয়ে চামিনকে বলে তাকে খুব কুল আর হ্যান্ডসাম লাগছে, কিন্তু বসের সামনে এরকম পরিস্থিতিতে পড়ায় সে খুবই লজ্জিত। এতে চামিন হাসে। এরপর একটা মেয়ে খুব ভালো ড্রেস আপ পরে সেদিকে আসতে থাকে, যে হলো ড্রামার সেকেন্ড ফিমেল লিড। চামিনকে বলে হানি তুমি কোথায় ছিলে এতক্ষণ? ফোন হোটেল কোথাও না পেয়ে লাভ ট্র্যাপ অ্যাপ দিয়ে তোমার কাছে চলে আসলাম। তখন জেইন মনে মনে ভাবে যে বিয়ে করতে চায় না, যার গার্লফ্রেন্ড পর্যন্ত নেই, তার কি না সরাসরি ফিয়ন্সি চলে আসলো। তাহলে কি বস আমাকে বোকা বানাচ্ছে? জামিনের কাছে তার ফিয়ন্সি আসলে জেইন তাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার ফিয়ন্সি? এতে দানা হ্যাঁ বলে। জেইন বলে তার কিছু কাজ আছে তাই সে চলে যায়। জামিন তাকে আটকাতে চাইলেও পারে না, কারণ তার কাছে দানা ছিল। দানা জামিনকে বলে তুমি অন্য একটা মেয়ের সাথে কি করছিলে? আমি অন্য কোনো মেয়ের সাথে তোমাকে দেখতে পারবো না। জামিন বলে তুমি তোমার ফিয়ন্সি আর আমরা তো বিয়ে করব না। এতে দানা বলে বিয়ে না করলেও অন্য একটা মেয়ে তোমাকে নিয়ে চলে যাবে, আর এটা কি আমি মানতে পারবো? এমনিতেও আমি তোমাকে অনেক ফ্রিডম দিয়েছি। জামিন বলে এটা তোমার কেমন ফ্রিডম? এসব শুনে দানা অনেক রেগে তাকে মারতে চায়, কিন্তু শেষ পর্যন্ত মারে না। এতে বোঝা যায় দানা কতটা রাগী। জেইনকে দেখানো হয় যে বাড়িতে একা বসে বলছিল এটা কিভাবে হতে পারে, তার নাকি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, সব মেয়েকে সে পাথর ভাবে, তাহলে তার ফিয়ন্সে এলো কিভাবে? এটা শুনে হাওয়াজিন বলে কি বলছো তুমি? জেইন বলে কিছু না। হাওয়াজিন বলে তুমি এমনভাবে বলছিলে যেন কাউকে তুমি এসব কথা শোনাতে চাও। ছেলেরা একটা মেয়েকে রেখে আরেকজনের সাথে ফ্লার্ট করে। জেরিন কিছু বোঝে না। হাওয়াজিন তাকে ছেলেদের থেকে দূরে থাকতে বলে। চামিনের ঘুম আসছিল না, গরম লাগছিল, তাই সে পুশ আপ করতে থাকে। আর সেখানেও তার জেরিনের হানি বলার কথা মনে পড়ে, আর সে ব্লাশ করতে থাকে। চামিনের তো তার প্রতি লাভ অ্যাট্রাক্ট শুরু হতে থাকে। এদিকে জেইনের সাথে এরকম কিছুই হয় না। সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ফ্রেন্ড বলে তুমি তো বলেছিলে তোমার বস একদমই ভালো না, তাহলে তোমাকে কাজে রাখলো কিভাবে? জেরিন বলে আমি নাকি বেশ ফানি, সেজন্য আমাকে তার কমেডিয়ান মনে হয় হয়তো। আচ্ছা আমি কি কমেডিয়ান? তার ফ্রেন্ড বলে না না, তুমি একদমই এরকম না। সে আরও বলে সে তার একটা অডিও বুক বের করেছে আর সেটাতে জেইনকে লাইক করতে। জেইন বলে এসব বিষয় তার ইন্টারেস্ট নেই। তখন তার ফ্রেন্ড খালি গলাতে জেরিনকে শোনাতে থাকে। তার ভয়ানক আওয়াজ শুনে জেরিন ফোনই কেটে দেয় আর বলতে থাকে সবাই কত এগিয়ে যাচ্ছে। দানার বাবা ছবি আঁকছিল, সে তার বাবার ড্রয়িংয়ের প্রশংসা করছিল। তখন তার বাবা তাকে বলে তুমি চামিনের সাথে বিয়ে করবে কবে? এটা শুনে দানা রাগে একটা স্টিক ভেঙে ফেলে। তার বাবা তখন বলে তুমি রাগ করছো কেন? সে বলে চামিনকে যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে কি আমার রাগ হবে না? কিন্তু আমি তো এরকম হতেই দিব না, বলে আরও কয়েকটা স্টিক ভাঙতে থাকে। এরকম দেখে দুজন লোক ভয়ে পালিয়ে যায়। জেরিন সোশ্যাল ক্লাবে আসছিল জন্য, কিন্তু তখনই চামিন তাকে দেখে ফেলে আর তার সামনে আসে আর বলে তুমি আমাকে হাই হ্যালো বলবে না? জেরিন বলে হাই। চামিন বলে তুমি তো আমাকে ধন্যবাদও জানাওনি। জেরিন বলে আমি তখন তোমাকে ধন্যবাদ জানাতাম, কিন্তু তোমার ফিয়ন্সি চলে এসেছিল।
তাই বলা হয়নি। যাই হোক, তোমাকে ধন্যবাদ। চামিন বলে, সেখানে আমার ফিয়ন্সি না আসলে তুমি কি আমাকে থ্যাঙ্কস বলতে আর আমাকে তোমার সিন্ডারেলার প্রিন্স বানানোর সুযোগ নিতে? জেন বলে, না না, তোমার মতো সাইকোকে আমি কেন এসব বলতে যাব? এমনিতেও তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। চামিন বলে, এই সাইকো বসের জন্যই তুমি চাকরিটা পেয়েছো। জেরিন তখন থ্যাঙ্কস সাইকো বস বলতে গিয়ে তার কথা সুর পাল্টে ফেলে আর চামিনের সুনাম করতে লাগে। সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। চামিন ভাবে এই সুযোগ পেলে আমাকে কথা শুনিয়ে দেয়। জেরিন তার ইউনিফর্ম পরে নেয় আর অনেক হ্যাপি হয়। সেক্রেটারি তাকে সোশ্যাল ক্লাব ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল, যেখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, কিন্তু বাচ্চাদের জন্য নয় বরং বড়দের জন্য। এমনকি চামিনও সেখানে খেলছিল, যা দেখে জেন বেশ অবাক হয়ে যায় আর চামিনকে বাচ্চা কল্পনা করতে থাকে। এরপর সে আর্ট সেকশানে আসে, যেখানে চামিনের একটা পেন্টিং ছিল। এটা দেখে জেইনের হাসি পায়। সে বলে, এটা চামিনের পেন্টিং নাকি ছাতার ছবি বেশি লাগছে। তখন সেখানে চামিন চলে আসলে সব মেয়ে তাকে লাইন মারতে শুরু করে, কিন্তু সে কোনো পাত্তা দেয় না। জেইন তার সামনে আসলে তো চামিনের ছাতা থেকে রোশনি দেখতে পায়। সেক্রেটারি বলে, চামিন সব মেয়েকে পাথর মনে করে। জেন বলে, সোশ্যাল ক্লাব তার মতন পার্সন ডিজার্ভ করে না। সেক্রেটারি বলে, হ্যাঁ, আমিও তো এটাই বলতে চাই। তখন একজন কাস্টমার আসলে জেন তার সাথে কথা বলতে চায়। চামিন সেখানে এসে বলে, চলো, তোমাকে আগে ট্রেনিং দিতে হবে, বলে নিয়ে যেতে থাকে। তখন দানা সেখানে চলে আসে আর বলতে থাকে, চামিন এই মেয়েটার সাথে কি করছে? এতে অ্যাসিস্ট্যান্ট বলে সে নতুন, তাই চামিন তাকে ট্রেনিং দিতে নিয়ে যাচ্ছে। চামিন জেনকে একটা রুমে নিয়ে আসে আর সেখানে কিছু দামি পর্দা পরিষ্কার করতে দেয়। এত বেশি কাজ দেখে জেন তো ভয় পেয়ে যায়। সে কাজ করা শুরু করে দেয়। একটু পর সেখানে দানা চলে আসে আর বলে, শুনেছি তুমি নাকি সিন্ডারেলা হতে চাও। তোমাকে এমন একটা জায়গার নাম বলছি, যেখানে গেলে তুমি তোমার প্রিন্স তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। এটা শুনে জেন এক্সাইটেড হয়ে যায়, সেখানে যাওয়ার ডিসিশন নেয়। এরপর সে একটা গান লাগিয়ে পর্দাগুলো শুকাতে দিতে থাকে। চামিন দূর থেকে দেখে আর ভাবে সে এত এনজয় করে কিভাবে কাজ করছে, কি এমন জিনিস সে শুনছে। তাই ভেবে সে গিয়ে চেইনের কান থেকে একটা ইয়ারফোন খুলে নেয় আর সেই ইয়ারফোন নিচের কানে লাগাতে গেলে বাটনে চাপ লেগে অন্য একটা জিনিস প্লে হয়ে যায়, যেটা চেইনের ফ্রেন্ডের অডিও বুক ছিল। চামিন খুবই একটা অকওয়ার্ড জিনিস শুনতে পায়। চেইন তো কি করবে বুঝতে না পেরে চামিনের থেকে ইয়ারফোনটি খুলে নিতে গেলে সে চামিনের ওপর পড়ে যায়। তারা দুজন বেশ ক্লোজ হয়ে যায়। জেইনের মাথার উপর একটা পর্দা এসে দোপাট্টার মতো পড়ে। তারা কি করবে বুঝতে পারে না। চামিন তখন সেখান থেকে উঠে পড়ে আর বলে, আমি তোমাকে নিষ্পাপ সিন্ডারেলা ভাবতাম, কিন্তু তুমি তো। জেইন তখন তাকে সব বুঝিয়ে বলে যে বাটনে প্রেস লেগে অন্য কিছু প্লে হয়ে গেছে আর এটা তার ফ্রেন্ডের অডিও বুক, যেটা তাকে দিয়ে সে লাইক করিয়েছে। জেরিন চামিনকেও সেটি লাইক করতে বলে। তখন চামিন বলে, আমি এরকম ফালতু জিনিস লাইক করি না। জেন বলে, তোমার লাইক করা উচিত, কারণ তার চ্যানেল ভালো চলছে না, তাই সে সবার থেকে এভাবে লাইক করিয়ে নিচ্ছে, বলে খুব কিউট একটা এক্সপ্রেশন দেয়। জেরিনকে এত কিউটভাবে দেখলে চামিনের কন্ট্রোল থাকে না, তাই সে তার মাথায় একটা বাস্কেট পুরে দিয়ে চলে যায়। জেরিন বের হয়ে বলে, ইনি কতই না খারাপ একটা লোক। জেরিন কি গান শুনছিল তা দেখে নিয়ে যেতে লাগলেই দানা তার সামনে চলে আসে আর এতে চামিন চমকে ওঠে। এরপর দানা চামিনকে একটা রুমে নিয়ে যায় আর তাকে জেরা করতে শুরু করে। সে চামিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জেরিনকে পছন্দ করো? চামিন বলে, না না, আমি এরকম কেন করতে যাব। তখন দানা বলে, তাহলে আমাকে এর প্রুফ দাও। চামিন বলে, কি প্রুফ চাই তোমার? তখন দানা বলে, তুমি জেরিনকে চাকরি থেকে বের করে দাও, না হলে এমন একটা ছেলে খুঁজে দাও তার জন্য যার সাথে সে বিয়ে করতে চাইবে। তখন চামিন বলে, আমি এরকম কেন করতে যাব? আর এসব করতে সে দানাকে সাফ মানা করে দেয়। জেরিন কাজ শেষে রাতে বাসায় ফিরছিল। সারাদিন অতিরিক্ত কাজ করার জন্য তার হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যায়, তাই সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না।
সে সময় চামিন সেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। জেরিনকে দেখে সে গাড়ি থামায় আর জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ড্রিম জব পেয়ে গিয়েছো? তখন জেরিন বলে, আমি খুব তাড়াতাড়ি একটা বিয়ে করে নিতে চাই। চামিন বলে, তুমি আর শুধরাবে না, কাল তোমাকে আরও অনেক বেশি কাজ করতে হবে। তখন জেরিন বলে, আর তুমি কি কাজ করবে কাল? তখন চামিন বলে, আমি তো সেই কাজই করি যেই কাজ করতে এখানে লোকজন আসে, আর আমি তো তোমাকে সব সময় বলি ফলো ইয়োর জয়। এই বলে চামিন চলে যায়। তখন জেরিন ভাবে দানার বলা সেই জায়গায় যাওয়ার কথা, তাই সে টাকা নেওয়ার জন্য হাওয়াজিনের কাছে যায়। হাওয়াজিন একটা ফুলের দোকানে কাজ করত। সেখানে জেরিন গিয়ে তার কাছে টাকা চাইলে হাওয়াজিন তাকে সাফ না করে দেয়। জেরিন বলে, আমি বেতন পেলে তোমার সব টাকা শোধ করে দেব। তখন হাওয়াজিন বলে, কত টাকা লাগবে তোমার? সে বলে, $1000। হাওয়াজিন বলে, এত টাকা তুমি কি করবে? জেরিন বলে, আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিতে চাই সেজন্য। হাওয়াজিন তখন বলে, তুমি ঠিক তোমার বাবার মতন। তখন জেরিন বলে, আমি তোমার মাকে মা বলি, কিন্তু তুমি আমার বাবাকে কখনোই বাবা বলো না। এই বলে সে চলে যায়। এরপর চামিন একটা হসপিটালে আসে যেখানে তার বাবা ভর্তি অবস্থায় ছিল। সেখানে চামিন আসলে তার বাবা বলে, তুমি কি আমার কাছে টাকা চাইতে এসেছো নাকি? এতে চামিন বলে, তুমি তো এখন কোনো কাজই করো না, তোমার কাছে তো টাকাও নেই, আমি কেন তোমার কাছে টাকা চাইতে আসবো? চামিন তার বাবার এক চোখ পরিষ্কার করে দিলে তিনি আর একটা চোখ দেয়। তারপর তাকে নাকও পরিষ্কার করতে বলে। চামিন নাক পরিষ্কার করতে না চাইলে তার বাবা বলে, আমি কি তোমার কাছে এতটা খারাপ লাগি নাকি? তখনই সেখানে একটা নার্স চলে আসলে চামিনের বাবা তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। চামিন তা ম্যানেজ করে নেয়, আর নার্স চলে যেতে লাগলে তার বাবা তার মুখ ধরে রাখে যেন তার চোখ সেদিকে না যায়। তিনি চামিনকে বলে, সব মেয়েকে পাথর ভাববে আর কাউকে পাত্তা দেবে না। এরপর জেরিন তার অন্য বোনের কাছে যেতে রওনা দেয়। সে হসপিটালে পৌঁছালে তার বোন সঞ্চিন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেরিন বলতে গেলেই তার বোনের ফোনে একটা কল চলে আসে, আর সে বাসায় গিয়ে জেরিনের সাথে কথা বলতে চায়। সেখানে একটা ডাক্তার ছিল যে জেরিনকে শালিকা বলে ডাকছিল, তাই সঞ্চিন তার সাথে জেরিনকে কথা বলতে মানা করে দিয়ে চলে যায়। জেরিনকে সে বলে, আমি জানি তুমি কেন এখানে এসেছো। জেরিন বলে, কেন? ডাক্তারটি বলে, তোমার টাকা লাগবে তাই না শালিকা? জেরিন বলে, তুমি কিভাবে জানলে? সে বলে, এভাবেই, আর আমার অনেক টাকা আছে, তোমার কত টাকা লাগবে আমাকে বলো। জেরিন বলে, $1000। সে বলে, কিন্তু একটা শর্ত আছে, সে তার বোনকে একটা বড় ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করতে চায়, তাই সঞ্চিনের রিংয়ের সাইজ জেনে দেওয়া লাগবে। জেরিন বাসায় এসে বাথরুমে গিয়ে অনেক খুঁজে একটা রিং পায়। এরপর জেরিন তাকে রিং দিয়ে টাকা নিয়ে নেয় আর অনেক খুশি হয়। জেরিন সেই জায়গায় চলে আসে। জায়গাটা ছিল বেশ স্মোকি। একজন মহিলা আসে আর জেরিনকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে। জেরিন বলে, আমি আমার বিয়ের জন্য খুব হ্যান্ডসাম আর একটা ভালো ছেলে খুব তাড়াতাড়ি কি পেতে পারি, এটা কি সম্ভব? মেয়েটি তখন বলে, হ্যাঁ সম্ভব, অবশ্যই পাবে। এই কথা শুনে জেরিন অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে চামিনকে দেখানো হয় যে সেই ভিডিওটি দেখছিল যেটা জেরিন সেদিন শুনছিল। একটু পরে যখন জেরিনের সেই ফ্রেন্ডের অডিও বুক চালু হয়ে যায় তখন সে খুব তাড়াতাড়ি তা অফ করে দেয়, কারণ সে তো গানের সেই প্রথম অংশটুকু শুনতে চাইছিল যেখানে ভালোবাসা নিয়ে কথা বলা ছিল, আর সে সেই ভালোবাসা সম্পর্কে জানতে চায়। তখন জেরিনকে নিয়ে তার মনে উল্টাপাল্টা চিন্তা আসতে থাকে যে জেরিন তাকে সিডিউস করছিল, কিন্তু চামিন ভাবে, আমি কেন তার প্রতি অ্যাট্রাক্ট হব? এমনিতেও সে একটা ইউজলেস, না না, আমি তাকে ভালোবাসতে পারি না। হাওয়াজিন জেরিনকে বলে, তুমি কি টাকা জোগাড় করতে পেরেছো? এতে জেরিন তাকে চুপ করিয়ে দেয়। তখন তার মা তাকে বলে, তোমার কি টাকা লাগবে? তুমি যদি প্রতিদিন বাসায় খাবার বানাও তাহলে আমি তোমাকে টাকা দেব। তখন জেরিন বলে, না না, আমার কোনো টাকা লাগবে না, যা টাকা আছে তুমি তা তোমার প্রয়োজনে ব্যবহার করো, আর তোমার যা মন চায় তাই খাও। এই কথা শুনে জেরিনের মায়ের তো অনেক ভালো লাগে। সঞ্চিন সেদিকে আসে আর বলে, আমার রিং পাচ্ছি না, ওয়াশরুমেই ছিল। হাওয়াজিন বলে, ওটা কি সোনার রিং? সে বলে, না, তাও আমার লাগতো। জেরিন তো ভয় পায়, কারণ সে তার ফ্রেন্ডকে সেই রিং দিয়ে এসেছে। তার বোন বলে, তোমার টাকার কি হলো, আর কি যেন বলতে চেয়েছিলে। তখন জেরিন তার কাজ আছে বলে পালিয়ে যায়।
পরের দিন জেরিন যখন সোশ্যাল ক্লাবে যাচ্ছিল তখন সে চামিনকে দেখে হ্যালো বলে। চামিনও তাকে হাই হ্যালো করে। এরপর চামিন তাকে বলে আজ থেকে তুমি পার্মানেন্টলি কাজ করতে পারবে। জেইন বলে তুমি এত ভালো কিভাবে হলে? চামিন বলে তুমি ছেলে খুঁজছো তাই না, তুমি ছেলেও পেয়ে যাবে, তার সাথে তুমি ডেটও করতে পারবে, কিন্তু কেউ তোমাকে বিয়ে করবে না আর তোমাকে পছন্দও করবে না। তখন জেইন বলে তুমি এসব কথা কিভাবে বলতে পারো? না না, এরকম কখনোই হতে পারে না। আর এটা বলতে বলতে জেইন চামিনের অনেক ক্লোজ হয়ে যায় আর তার তো জেইনের প্রতি লাভ অ্যাট্রাক্ট শুরু হয়ে যায়। তাই জেরিনকে সে সরিয়ে দেয় আর বলে তুমি এত ক্লোজে আসবে না। তখন জেইন বলে তাতে কি সমস্যা? তখন চামিন মিথ্যা কথা বলে দেয় যে তোমার চুল দিয়ে গন্ধ আসছে। এরপর চামিন ছাতা মাথায় দিয়ে চলে যায়। জেরিন ভেতরে গিয়ে নিজের চুলে স্মেল নিতে থাকে, কিন্তু সে কোনো গন্ধই পায় না। এরপর সে সেক্রেটারিকে জিজ্ঞাসা করলে সেক্রেটারিও পালিয়ে যায়, কিছুই বলে না। এরপর জেইনের মনে পড়ে সেই মহিলাটির কথা যে বলেছিল তুমি যেরকম ছেলে চাও সেরকম বর্ণনা একটি পেপারে ডিটেল লিখবে। যত ভালোভাবে বর্ণনা লিখতে পারবে তত তাড়াতাড়ি আর তত ভালো ছেলে পাওয়ার সম্ভাবনা হবে। জেরিন একটা পেজে সব কিছু লিখছিল আর তখনই সেই পেজটি উড়ে চলে যায়। পেজটিকে তুলতে গেলে পেজটি আগে আগে যায় আর জেরিন তার পিছে পিছে যেতে থাকে। এ সময় পেজটি উড়ে গিয়ে দোহংয়ের কোর্টে গিয়ে আটকে যায়। জেরিন তখন উপরে তাকিয়ে দেখে ছেলেটি খুবই সুন্দর আর লম্বা। আর জেরিন তার লিস্টের প্রথমেই লিখেছে ছেলেকে লম্বা হওয়া চাই। আর এটা দেখে জেরিন তো অনেক খুশি হয়ে যায় আর তাকে নিয়ে বিয়ে করার প্ল্যানও করতে থাকে। এ সময় দোহংও তার দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে আর জেরিনও তার দিকে তাকিয়ে স্মাইল করে। আর চামিন তো দূর থেকে এই সব কিছুই দেখছিল। আর তাদের এভাবে একসাথে দেখে চামিনের মোটেও ভালো লাগে না আর চামিনের লাভ রাইভাল শুরু হতে থাকে। দোহং আর জেরিন একজন আরেকজনকে দেখে যাচ্ছিল আর অন্য দিক থেকে চামিন তাদের দুজনকেই দেখছিল। এ সময় দোহং জেরিনের লেখাটি পড়ে নিতে লাগলে জেরিন তা লুকিয়ে নেয় আর বলে এটা তোমার পড়া লাগবে না। আর এ সময় দোহাংয়ের কোটের বোতাম টান লেগে খুলে যায়। বোতাম খুলে গেলেও সে জেরিনকে কিছুই বলে না, বরং তার সাথে খুব ভালো করে কথা বলতে থাকে। আর কোট খুলে সে বোতাম লাগানোর জন্য বসে পড়ে। সে তার ব্যাগ থেকে সুই সুতা বের করে বোতামটি লাগিয়ে নেয়। এটা দেখে জেরিন তো খুবই ইমপ্রেস হয়ে যায় আর ভাবে সে তো একদমই আমার টাইপের। তখন ম্যানেজার এসে দোহংয়ের সাথে কথা বলতে চাইলে জেরিন তাকে ভাগিয়ে দেয় আর বলে এটা আমার কাস্টমার। তখন সেখানে চামিন দোহাংয়ের কাছে চলে আসে আর কথা না বলে চোখ দিয়ে তাকে খেয়ে নিতে লাগে। জেরিন সেখানে আসলে চামিন তাকে নতুন কাস্টমারের কাজ করতে মানা করে। জেরিন রেগে গিয়ে বলে কিন্তু তুমি তো বলেছিলে এখন থেকে আমি সব কাজ করতে পারবো, তাহলে আবার কেন আমাকে মানা করছো? দোহং বলে আমি এর সাথে সব কিছু দেখতে চাই আর আমাদের দুজনের বন্ধুত্বও হয়ে গেছে। জেরিনের সাথে আমি বেশি কমফোর্টেবল ফিল করব। চামিনের তো এসব দেখে খুবই জেলাস ফিল হয়, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। এরপর দোহাং এক জায়গায় বসে কিছু ছবি দেখছিল আর তার সামনে জেরিন বসেছিল। জেরিন তো একভাবে দোহাংয়ের দিকে তাকিয়েছিল। দোহাংয়ের তো এরকম দেখে কিছুটা আজব লাগে, কিন্তু সে কিছু বলে না, পড়া কন্টিনিউ করে। জেরিন ভাবে একে দেখে তো ছোট বাচ্চা মনে হচ্ছে, কিন্তু এ খুব লম্বা আর সুন্দর। ছোট হলেও আমার প্রবলেম হবে না, আমি কি একটা ছোট বাচ্চার সাথে ডেট করতে যাচ্ছি? তখন দোহং বলে তুমি কি দেখছো এভাবে? জেরিন বলে তুমি যদি মাইন্ড না করো তাহলে একটা কথা বলি, তোমার বয়স কত? দোহং বলে 30 বছর। জেরিন বলে তোমাকে দেখে তো আমি মনে করেছি তোমার বয়স 20 হবে, তোমার এত ইয়াং থাকার রহস্য কি? দোহাং বলে আমি তো ড্রিঙ্কও করি আর এটা হয়তো হরমোনের ব্যাপার হতে পারে। সে বলে এখানের মেম্বার হওয়া নাকি বেশ কঠিন। জেরিন বলে হ্যাঁ তা তো অবশ্যই, প্রথমে ইনভাইটেশন পাওয়া লাগে। দোহং বলে আমি তো ইনভাইটেশন পাইনি আর ওয়েটিং লিস্টেও নেই, আমার মেম্বার হতে তো তাহলে অনেক সময় লেগে যাবে। জেরিন তখন বলে শুধু মেম্বার না, আমি তোমার জন্য ভিআইপি পাসের ব্যবস্থা করে দেব।
আর মনে মনে বলে আমার তোমাকে পছন্দ হয়েছে, এটাই তোমার ভিআইপি পাস আর এটাই তোমার ইনভাইটেশন কার্ড। দোহাং বলে আমি একজন ডিরেক্টর। জেন বলে যে গতবার পুরস্কার জিতেছিল সেটাই কি তুমি? আমি তোমাকে চিনি বই কি, আমি তো তোমার একজন ফ্যান। নানা চামিনকেও বলছিল তুমি কি ঠিক করে নিয়েছো যে জেরিনকে নিয়ে কিছু করবে না? চামিন বলে আমি কি করতে যাব, আর এমনিতেও তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট আর ফিলিংস নেই। নানা বলে আমি চাই সে সিন্ডারেলা খুব তাড়াতাড়ি তার প্রিন্সকে পেয়ে এখান থেকে বিয়ে করে চলে যাক। তখনই সেখানে জেন চলে আসে আর চামিন বলে খুব জরুরি কাজ না হলে আমি তোমার সাথে পরে কথা বলে নেব। দেখছো না এখন এখানে দানা আছে। দানা জেনকে বলতে বলে। জেন বলে তুমি দোহংকে সোশ্যাল ক্লাবের ভিআইপি মেম্বার বানিয়ে দাও প্লিজ। চামিন বলে আমি এরকম কেন করতে চাবো? দানা বলে শুনেছি তুমি নাকি ওই ডিরেক্টরের প্রতি খুবই ইন্টারেস্টেড আর তাকে লাইকও করো। তখন জেন বলে হ্যাঁ আমি তাকে লাইক করি। চামিনের তো এসব শুনে ভেতরে ভেতরে খুবই জেলাস ফিল করে, কিন্তু দানা খুবই খুশি হয়। সে চামিনকে মেম্বার বানিয়ে দিতে বলে। চামিন বলে মেম্বার বানিয়ে দিতে পারলেও আমি ভিআইপি পাস দিতে পারবো না। জেরিন খুব জোর করতে থাকে আর দানা তাদের এরকম অবস্থায় রেখে চলে যায়। তখন চামিন জেনের ক্লোজ হয়ে বলে তোমার এখন এসব কথা বলার কি দরকার ছিল? আর একটা ছেলেকে দেখতে দেখতে এখনই তোমার পছন্দ কিভাবে হয়ে গেল? জেরিন বলে তুমি তো বলেছিলে আমি সিন্ডারেলা কোনো ছেলে পাবো না, আমি এখন একটা ছেলে পেয়ে গিয়েছি আর তার সাথে থাকার জন্য তোমাকে জাস্ট তাকে এখানে মেম্বার বানিয়ে দিতে হবে। চামিন কিছু না বলে তাকে যেতে বলে। তখন জেরিন বলে তুমি কিছু বললে না, মানে তোমার উত্তর হ্যাঁ এর দিকে আছে। তখন চামিন বলে হ্যাঁ আমি তাকে মেম্বার বানিয়ে দিব। জেরিন তো খুবই খুশি হয়ে যায় আর দোহংয়ের সাথে হাঁটতে হাঁটতে সে পড়ে যায়। দোহং তখন তাকে ধরে নেয়, কিন্তু এসব তো জেরিন তার কল্পনায় দেখছিল। জেরিন তো নিজেকে সিন্ডারেলা ভাবে আর এসব করার স্বপ্ন দেখে, কিন্তু সে ভাবে আমার পা তো অনেক স্ট্রং, আমি কি পারবো এসব করতে? তখন সেখানে চামিন চলে আসলে দোহাং হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় আর বলে আমাকে এত তাড়াতাড়ি মেম্বার বানিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু চামিন হাত মেলায় না। এতে দোহাং খুবই এম্বারেসিং অবস্থায় পড়ে যায়। তাই সে বেরিয়ে আসে। জেরিনও তার পেছনে পেছনে আসে। তখন সেখানে চামিনও আসলে জেরিন বলে তুমি আমার পেছনে কেন আসছো, আমাকে ফলো করছো নাকি? চামিন বলে আমি তোমাকে ফলো করতে যাব কেন? জেরিন তখন তার কাছে চলে আসলে চামিন তাকে জোরে সরিয়ে দেয়, বলে তোমাকে না বলেছি তোমার চুল থেকে গন্ধ আসছে, তুমি হয়তো গোসল করনি, আমার কাছে আসবে না। কিন্তু জোরে সরিয়ে দেওয়ার জন্য জেন পড়ে যেতে লাগলে দোহং তাকে ধরে নেয় আর বলে তুমি কি চুল খাও নাকি? তোমার চুল খাওয়া লাগবে না, আর তোমার চুল থেকে তো খুবই সুন্দর স্মেল আসছে। আর তার মুখ থেকে চুল সরিয়ে দেয়, তোমার অন্য কিছু খাওয়া উচিত। চামিন তখন তার এই কথা মিমিক্রি করতে থাকে। দোহং গাড়িতে ওঠার পর জেরিনকে একটা ললিপপ দেয়। জেরিন খুবই খুশি হয় আর বলে এটা তো একটা ললিপপ না, এটা হলো তার ভালোবাসা। তাই বলে সে দোহংয়ের গাড়ি পেছনে পেছনে যেতে লাগলে চামিন তার ছাতা দিয়ে তাকে আটকায়। জেরিন বলে এবার তো পার্টি হবে আর খুব মজা হবে। চামিন বলে কিন্তু তুমি তো পার্টিতে থাকতে পারবে না। জেরিন বলে কেন, আমি তো এখন পার্মানেন্ট জবে আছি, তাহলে কেন পারবো না বলে জেদ করতে থাকে। চামিন বলে পার্টির জন্য অনেক কাজ করতে হবে আর একটা আর্ট এক্সিবিশনে নিয়ে যায়, বলে এগুলো সব চেঞ্জ করতে হবে। জেরিন বলে কিন্তু সময় তো খুবই কম আর এটা করতে অনেক সময় লাগবে, তাই সে করতে চায় না। চামিন বলে পার্টি হলে তো এটা করাই লাগবে। তাকে থিম বলে দেয় আর আর্টিস্টের নাম্বারও দিয়ে দেয়। এরপর চামিন বের হয়ে আসলে সবাই চামিনকে নিয়ে আলোচনা করতে থাকে যে কীভাবে সে দোহংকে এত তাড়াতাড়ি মেম্বার বানিয়ে দিল। কাউকে তো এত তাড়াতাড়ি মেম্বার বানায় না, তাও আবার শুধুমাত্র জেইনের কথায়। যেদিন জেইনকে সিন্ডারেলা হতে চায় জানার পরেও তাকে কাজে রেখেছে, তখন থেকে সবার অবাক লাগে। তখন সেক্রেটারি জেইনকে আর্টিস্টের কথা মনে করিয়ে দিলে জেইন তার কাছে হেল্প চায় আর বলে তার বদলে সে তাকে ট্রিট দিবে। সেক্রেটারি বলে আমি পরের কথা বিশ্বাস করি না, তাই এখন আমার মন যা চায় তাই আমাকে খাওয়াতে হবে। জেইন তখন তাদের নিয়ে একটা পিৎজার দোকানে চলে আসে আর পিৎজা খেয়ে বলে এখানে পিৎজা তো বেশ টেস্টি, আগে জানতাম না।
চামিনকে দেখা যায় যে তার ক্যারাটে ক্লাসে এসেছিল, কিন্তু দোহাং আর জেইনের কথা ভেবে তার তো খুবই রাগ লাগতে থাকে। তখন তার টিচার তার সামনে এসে জিজ্ঞাসা করে, তুমি এত রাগ করে আছো কেন? তখন সে টিচারকে দোহাং ভাবে, রাগে তাকে মেরে শুয়ে ফেলে। তখন তার টিচার বলে, আমি তোমার টিচার, তোমার আমার সাথে এসব করা ঠিক না। জেইন তার আর্টিস্টের জন্য অপেক্ষা করছিল। তখন আর্টিস্ট এসে বলে, এত কিসের তারা, এভাবে কেন ডাকতে হবে? জেইন বলে, তারা আমার না, আমার বসের। এরপর সে বলে পেন্টিং করে দিতে তার কিছু মোটিভেশন লাগবে। তাই সবাই তাকে আইডিয়া দিতে থাকে। চামিন সেখানে এসে সবাইকে এত হ্যাপি অবস্থায় দেখে ভাবে এগুলো কি তার বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সে বন্ধ করে না, চলে যায়। চামিন তখন একটা গাড়িতে দেখা যায়। তখন দানা তাকে কল দিয়ে বলে, কোথায় তুমি? আমি তোমার জন্য বাসায় অপেক্ষা করছি। চামিন বলে, আমি বাড়িতে নেই, অন্য কোথাও আছি। দানা 3-4 জায়গার নাম নিলেও চামিন বলে, এমন জায়গায় যেখানের নাম তুমিও জানো না। জেইন তার রুমে এসে পুতুলের সাথে দোহংয়ের গল্প করছিল। এরপর দেখে তার বোন ললিপপটি খেয়ে নিচ্ছে। এতে তাদের মারামারি লেগে যায়। পরের দিন পেন্টিং চলে আসে। সবাই তো পেন্টিংয়ের খুবই প্রশংসা করছিল। জেরিন চামিনের কথা জিজ্ঞাসা করলে সেক্রেটারি বলে, বস পার্টিতে থাকবে না। জেরিনের তো খুবই মন খারাপ হয়। সে বলে, আমাকে এত কাজ করতে দিল, আর এখন সে দেখবেও না যে আমি ঠিক মতো কাজ করছি কি না। আমি এত মেহনত করে কাজগুলো করছি। সিও তো, তাই যখন ইচ্ছা ছুটি কাটাতে পারে। তার তো দেখা উচিত আমি এটা মন দিয়ে করছি কি না। জেরিন তাকে নিয়ে বকতে থাকে। অন্যদিকে চামিনও জেরিনকে নিয়ে বলতে থাকে, এত তাড়াতাড়ি কিভাবে একটা মেয়ে একজনকে পছন্দ করতে পারে। জেরিন তার বোন আর মায়ের সাথে বসে ড্রামা দেখছিল। তখন ড্রামার মেন লিড অন্য একটা মেয়েকে কিস করতে লাগলে আরেকজন মেয়ে এসে তাকে আটকায়। আর তখন সে বলে, যদি মারা যেতে হয় তাও আমি তাকেই ভালোবাসবো। তখন সেখানে একটা ডাক্তার চলে আসলে মেয়েটি তাকে কিস করে দেয়। এটা দেখে তো জেরিন আর তার বোন শক হয়ে যায়, কিন্তু তার মা এটা এনজয় করতে থাকে আর বলে, সত্যিকারের ভালোবাসা এরকম হয় না। তখনই জেরিনের ফোনে সেই ডাক্তারের কল চলে আসে যে সঞ্জিনকে পছন্দ করত। জেরিন লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলে। সে বলে, রিং দেওয়ার জন্য কি সঞ্জিন তার সাথে ঝামেলা করলো? জেরিন বলে, এরকম হতে পারে না, আর এরকম হলেও আমি তোমাকে আর হেল্প করতে পারবো না। তখন সে বলে, আমাকে হেল্প না করলে আমি সব টাকা আবার ফিরিয়ে নেব। জেরিন বলে, না না, এরকম করো না। সে বলে, সঞ্জিনের কি পছন্দ আর কি অপছন্দ তা আমাকে বলো। তখনই সঞ্জিন বাসায় আসে আর তার মায়ের কোলে শুয়ে খাবার খেতে চায়। জেরিন বলে, সঞ্জিন তার মাকে সব থেকে বেশি ভালোবাসে, আর তার মায়ের সাথে তোমার সম্পর্ক ভালো করো। এরপর জেরিন ক্লাবে কাজ করছিল। এ সময় একজন এসে সিঁড়িতে পা দেয় যাতে সে পড়ে না যায়। জেরিন তাকিয়ে দেখে এটা তো দোহিয়ং। তখন তার হাত থেকে একটা বাল্ব পড়ে যায়, আর জেরিন নামতে গেলে দোহিয়ং তাকে মানা করে নিজেই উঠিয়ে নেয়। জেরিন তো এসব কিছু বিশ্বাসই করতে পারছিল না। তখন সেক্রেটারি সেখানে এসে বলে, তুমি ঠিক আছো তো? এরপর দোহিয়ং আর জেরিনের দিকে তাকিয়েই থাকে। দোহিয়ং জেরিনকে বলে, তোমার এত কাজ করা লাগবে না, তোমার রেস্ট নেওয়া উচিত। জেরিন বলে, তোমার জন্য তো পার্টি হবে, আর এতটুকু আমি করতেই পারি। জেরিন বলে, কেমন হবে যদি আমরা একসাথে বসে ড্রিঙ্ক করি? দোহিয়ং বলে, খুবই ভালো হবে, আর আমি ততক্ষণ তোমার চোখের দিকে তাকিয়ে তোমার চোখের প্রশংসা করতে পারবো। জেরিন তো খুবই শাই ফিল করে। জেরিন যেই না ড্রিঙ্ক আনতে যাবে তখনই তার কাছে একটা মেসেজ আসে যে সেই আর্টিস্টটি অর্ধেক কাজ করে পালিয়ে গিয়েছে। জেরিন তো এটা দেখে তখনই দৌড়াতে লাগে আর্টিস্টকে ধরার জন্য। সেখানে গিয়ে কালার দেখে সে বুঝতে পারে হয়তো একটু আগে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তাই জেরিন আইডিয়া করে এমন একটা জায়গায় চলে আসে যেখানে আর্টিস্ট থাকতে পারে, আর তাকে পেয়েও যায়। জেরিন বলে, তুমি কেন চলে এসেছো? সে বলে, আমি নিজের মন মতো ছবি আঁকতে চাই, ডিল করে আমি ছবি আঁকতে পারি না। জেরিন বলে, তুমি যদি ছবি আঁকতে না পারো তাহলে আমি তোমাকে জীবন্তই কবর দিয়ে দেব। এটা শুনে তো সে ভয়ে পালাতে লাগে, আর জেরিন তাকে তাড়া করতে থাকে। সে আগে আগে আর জেরিন পিছে পিছে। এরপর জেরিন তার জুতা দিয়ে পেছন থেকে আঘাত করে, ফলে সে সেখানে পড়ে যায়।
এরপর তাকে নিয়ে ক্লাবে চলে আসে আর যেখানে আঘাত লেগেছে সেখানে আইস লাগিয়ে দেয়। আর্টিস্ট বলে, আমি টাকার বিনিময়ে কোনো কাজ করতে পারি না, আমার মন থেকে যেটা আসে তাছাড়া আমি আঁকতে পারি না। জেরিন তাকে বোঝালেও সে বুঝে না। জেরিন হয়তো তাকে আর্ট করতে হবে আর এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। জেরিন ছবি আঁকতে লেগে যায় আর আঁকার শেষে নিজের ছবি দেখে সে তো অনেক প্রশংসা করে। চামিনকে দেখা যায় যে ঘুমিয়েছিল। হঠাৎ সে বেডে জেরিনকে দেখতে পায় আর চমকে যায়। জেরিনকে নিয়ে তার মনে উল্টাপাল্টা চিন্তা আসে। সকালে উঠে দেখে তার শার্টের বোতাম খোলা আর রাতে তার স্বপ্নের কথা মনে পড়ে আর সে তাড়াতাড়ি শার্টের বোতাম আটকে নেয়। জেরিন চামিনকে নিয়ে আর্ট এক্সিবিশনে আসে আর তাকে আর্ট এক্সিবিশন দেখায়। চামিন বলে, কিন্তু থিম তো অন্যরকম ছিল। জেরিন বলে, অন্যরকম হলেও এখন কিছু করার নেই, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। চামিন বলে, ঠিক আমাদের মতো। জেরিন তো এসবের কিছুই বোঝে না আর চামিনের দিকে তাকিয়ে থাকে। এরপর চামিন মনে মনে ভাবে, এটা আমি কি বলে ফেললাম, সে নিজেও বুঝতে পারে না। এরপর পার্টি শুরু হয়ে গেলে চামিন আর সেক্রেটারি জেরিনের জন্য অপেক্ষা করছিল। চামিন বলে, এত কি রেডি হচ্ছে জেরিন, যে এখনো আসতেই পারলো না। তখন জেরিন চলে আসে। জেরিনকে তো আজ খুবই সুন্দর লাগছিল, কেননা সে আজ ইউনিফর্ম বাদে একটা সুন্দর নতুন ড্রেস পরে এসেছে। চামিন তো তাকে দেখতেই থাকে আর জেরিনও চামিনের দিকে আসতে থাকে, কিন্তু জেরিন চামিনের পেছনের দিকে তাকিয়ে স্মাইল করতে করতে যেতে থাকে। এটা দেখে চামিন ভাবে পেছনে আবার কি আছে। সে পেছনে তাকিয়ে দেখে দোহিয়ং। জেরিন সেখানে গিয়ে দোহিয়ংয়ের সাথে কথা বলতে থাকে। তারা দুজন খুবই গল্প করতে থাকে আর এটা দেখে তো চামিনের রাগ হয় আর জেলাস ফিলও হয়। সেখানে দানার ফ্রেন্ডরাও ছিল। একজন দোহিয়ংকে চিনতে পেরে তার কাছে ডাকে আর দোহিয়ংয়ের সাথে জেরিনকে দেখে বলে, তুমি কি এর সাথে ডেট করছো? দোহিয়ং বলে, এমন কিছুই না, আমার তো এর সাথে হোটেলে এসে পরিচয় হয়েছে আর আমাকে মেম্বারশিপ পেতে সে হেল্প করেছে, যাটুকুই। দানার ফ্রেন্ডরা জেরিনকে বলে, তুমি আবার দোহিয়ংয়ের মতো ছেলেদের সাথে ডেট করার স্বপ্ন দেখো না। দানা বলে, স্বপ্ন দেখা তো কোনো পাপ না। এই বলে মজা নিতে থাকে। নারা বলে, তুমি যদি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাও তাহলে এসব না করে আমার বাসায় মেয়েদের কাজ করতে পারো, আমি তোমাকে অনেক বেতন দিব। জেরিন বলে, না না, আমি যেটা করছি এটাই ঠিক আছে আমার জন্য, আর কিছুর প্রয়োজন নেই। তখন নারা জেরিনকে ড্রিঙ্কস আনতে বলে। জেরিনের তো খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতেও পারে না। সে ভাবে, এদের নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, আমি তো শুধু দোহিয়ংয়ের মন জিততে চাই। একটু পরে সে মিন্ট চকলেট ফ্লেভারের একটা ড্রিঙ্ক নিয়ে আসে। এটা দেখে নারা বলে, এই ফ্লেভার কি আনতে বলেছে তোমাকে? এই বলে সে ড্রিঙ্কটা জেরিনের উপরে ফেলে দেয় আর জেরিন পড়ে যেতে লাগলে নারার হাত ধরে, এতে নারাও পড়ে যায়। সে জেরিনকে বলে, তোমার এত সাহস হয় কিভাবে, তুমি তো আমার ড্রেসই খারাপ করে দিলে। এই বলে জেরিনের সাথে আরও বাজে ব্যবহার করতে থাকে। জেরিন তো উঠে তাকে সরি বলতে লাগে। এ সময় দোহিয়ং নারাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয় আর সাথে তার ড্রেস পরিষ্কার করার জন্য একটা ন্যাপকিনও দেয়, কিন্তু জেরিনের দিকে তাকায়ও না। জেরিন তো এটা নোটিস করে আর তার খুবই খারাপ লাগে। দোহিয়ং নারাকে বলে, তুমি ড্রেস চেঞ্জ করে নিও আর তাকে ক্ষমা করে দিও। জেরিন দোহিয়ংয়ের এসব ব্যবহারে সে ভাবে দোহিয়ং তার জন্য না। আমি তো তাকে মিস্টার পারফেক্ট ভাবতাম, কিন্তু না, সেরকম না। কিছু সময় পরে দোহিয়ং জেরিনকে ওঠানোর জন্য তার হাত বাড়িয়ে দিলে সে দেখতে থাকে আর তখনই সেখানে চামিন এসে তার হাত সরিয়ে নিজের হাত বাড়িয়ে দেয় আর জেরিনকে বলে, তোমার এরকম ভুল করা উচিত না, এরকম ভুল থেকে বড় ভুল হয়। আরও বলে, আই লাভ মিন্ট চকলেট ফ্লেভার। দানা তো বুঝতে পারে চামিন তার সামনে তার লাভ কনফেস করছে, তাই সে চামিনকে সবার সামনে একটা চড় মেরে দেয়। সেখানে সবাই তো অবাক হয়ে যায়। জেরিনও দেখতে থাকে, কেউ কিছুই বুঝতে পারে না আর চামিনও কিছু বলে না, সে চুপ করেই থাকে। দোহিয়ং এসব দেখতেই থাকে। জেরিনের ড্রেসে দাগ লেগে যাওয়ায় চামিন তাকে
তার কোট খুলে পরিয়ে দেয় আর হাত ধরে নিয়ে আসে তার অফিসে। রুমে আসার পর জেরিন চামিনকে তার কোটটা ফিরিয়ে দেয় আর গালে জোরে লেগেছে কিনা জিজ্ঞাসা করে। চামিন বলে, দেখো তো গালে দাগ পড়ে গিয়েছে কিনা, আমার তো মনে হচ্ছে আমার দাঁতই খুলে গিয়েছে। জেরিন বলে, এতটাও জোরে মারেনি যে এরকম হবে। চামিন বলে, আজ হয়তো আমাকে সুন্দর লাগছিল না, তাই আমাকে চড় মেরে দিয়েছে। এই কথা শুনে জেরিন তো হাসতে লাগে, তাকে দেখে চামিনও হাসে। জেরিন বলে, তোমার ফিয়ন্সির কাছে যাওয়া উচিত, হাজার হোক সে তোমার ফিয়ন্সি। কিন্তু চামিনের এসব কথা মোটেও ভালো লাগে না। সে যেতে লেগে আবার থেমে যায়, বলে সে শুধু আমার নামেরই ফিয়ন্সি, না তো আমি তার কোনো ভালো মন্দ পছন্দ অপছন্দ জানি না সে আমারটা বোঝে। আমি তো তার খারাপ লাগলেও তাকে কমফোর্ট করতে পারি না, এটা তো জাস্ট একটা বিজনেস ডিলের মতো। চামিন আরও বলে, ওরা সবাই যখন তোমাকে কথা শোনাচ্ছিল তখন তোমার উত্তর দেওয়া উচিত ছিল, তুমি চুপ করে কেন ছিলে? জেরিন বলে, আমি চুপ করে থাকা ছাড়া আর কি বা করতে পারি, কারণ আমি এখানে একজন সাধারণ এমপ্লয়ি মাত্র, আর এগুলো সহ্য করার জন্যই তো আমাকে পে করা হয়। তখন চামিন বলে, কে বলেছে তোমাকে এগুলো সহ্য করার জন্য তোমাকে পে করা হয়? এখন থেকে কেউ কিছু বললে তোমারও তার উত্তর দেওয়া উচিত। আর সে তার ড্রেস পরিষ্কার করে বাইরে আসতে বলে। চামিন চলে গেলে জেরিন বলে, মিস্টার মুন এত ভালো হয়ে গেল কিভাবে? চামিনকে দেখা যায় যে দানার পেছনে পেছনে আসছিল। দানাকে দেখানো হয় সে তো চামিনের ওপর ভীষণই রেগেছিল। চামিনকে দেখে সে রাগে বকতে লাগলে চামিন বলে, তুমি তো বলেছিলে সেই সিন্ডারেলা যেন খুব তাড়াতাড়ি তার প্রিন্স পেয়ে যায় আর এখান থেকে চলে যায়, আর এজন্যই তো আমি তাকে হেল্প করছি। দানা বলে, তুমি এইভাবে তাকে হেল্প করবে? চামিন বলে, হ্যাঁ, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে তাকে হেল্প করব, তোমার ভালো না লাগলে তুমি এসো না এখানে। আরও বলে, তুমি কি সিন্ডারেলার সেই ডগটার মতো নাকি যে সবাইকে কেটে দিত? তখন দানা রাগে ডগের মতো অ্যাক্টিং করে চলে যায়। চামিন বলে, তোবা তোবা, এ কেমন মেয়ে? চামিনকে ওয়াশরুমে দেখা যায়, দোহংও সেখানে আসে আর চামিনকে বলে, তোমার এমন মেয়ের সাথে ডেট করা উচিত না যাতে তোমার সোশ্যাল স্ট্যাটাসই চেঞ্জ হয়ে যায়, তুমি তো একদম গ্রিন ফরেস্টের ফ্লাওয়ারের মতো। চামিন আয়নায় মুখ দেখে বলে, আমি তো একদম পিওর আর ইনোসেন্ট, তাই না? দোহং বলে, আমার কথা কি তোমার কাছে ফানি লাগছে? চামিন তখন খুবই ক্লোজ হয়ে বলে, প্লিজ এটা আবার বলো না যে তুমি আমাকে লাইক করো। দোহং তো একদম চুপ হয়ে যায়। আর তার পাস্টের একটা সিন দেখানো হয় যেখানে একটা মেয়েকে অন্য একজন লোক নিয়ে চলে যাচ্ছিল, তখন সেই মেয়েটাকে আটকাতে চাইলেও সে পারে না। মেয়েটি ছিল দোহংয়ের প্রথম ভালোবাসা। এসব কথা মনে করে দোহং বলতে থাকে, এবার তো আমি আর হারবো না। জেরিন সেই মেয়েটির কাছে আসে আর তাকে সরি বলে। তখন মেয়েটি বলে, তোমাদের মতো গরিব লোকদের কাজই হলো সরি বলা। সত্যি বলতে আমি নিজে ইচ্ছা করে তোমার উপর ড্রিঙ্কটা ফেলেছিলাম। আমার মতো থাকো, আমি ভুল করলেও কাউকে সরি বলি না। আর তোমাদের মতো লোকের কাজই হলো সরি বলা। তুমি যে আশা নিয়ে এখানে এসেছো সেটাও পূরণ হবে না, তাই তুমি দোহংয়ের থেকে দূরে থাকা ট্রাই করবে। তোমাদের মতো লোকদের এসব মানায় না। জেইন ভাবে সত্যি তো, কারণ দোহং তাকে ওঠানোর জন্য হাতও বাড়ায়নি। তখন সেখানে দোহং চলে আসলে জেইন চলে যায়। আর এসব কথা ভেবে তার চোখে পানি চলে আসে। সে ভাবে এই পৃথিবীতে যে যেরকম তার যোগ্যতা ততটুকুই, আসলে আমরা তা পরিবর্তন করতে পারবো না। এই সময় চামিন তার সামনে চলে আসে আর তার চোখে পানি দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কে কি বলেছে তোমাকে আমার সাথে চলো? কিন্তু জেরিন তাকে মানা করে দেয়, বলে, আমাদের মতো মানুষ তো এটাই ডিজার্ভ করে, এই থেকে বেশি কিছু পাওয়ার যোগ্যতা আমার নেই। ভেবেছিলাম এখানে এসে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, কিন্তু না, এসবই আমার ভুল ধারণা। আমি চাইলেই এই পৃথিবী পরিবর্তন করতে পারবো না।
চামিন বলে পারবে। জেরিন বলে কিভাবে। চামিন তখন তাকে তার চোখ বন্ধ করতে বলে। জেইনের খুব ক্লোজ হয়ে যায়। জেইন তো বুঝতে পারে সে কি করতে চাচ্ছে। জেইন চোখ বন্ধ করে না, কিন্তু তার হাত চামিনের কাঁধে রাখে আর বলে যা ইচ্ছা করো। এটা দেখে তো সবাই তাদের দিকে তাকায়। চামিন দোহংয়ের দিকে তাকায় আর সেই কথা মনে পড়ে যে তুমি এমন একটা মেয়ের সাথে ডেট করতে পারো না যাতে তোমার সোশ্যাল স্ট্যাটাসই চেঞ্জ হয়ে যাবে। তখন চামিন জেইনকে কিস করে দেয়। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। চামিন জেইনের হাত ধরে বাইরে নিয়ে আসছিল। তখন জেইন তার হাত সরিয়ে নেয় আর বলে তুমি আমাকে সবার সামনে কিস কিভাবে করতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি ফেক কিস করবে, কিন্তু তুমি তো রিয়েল কিস করলে কিভাবে? আমি বাকি সব এমপ্লয়ীদের কিভাবে উত্তর দিব? চামিন বলে এজন্যই তো করেছি, যাতে সবাই তোমাকে নিয়ে ভাবে যে কি এমন আছে এই মেয়েটার মাঝে যে সিইওকে তার প্রেমে পাগল করে দিয়েছে। জেন বলে এটা তো একদমই ঠিক হয়নি। চামিন তখন কার কাছে এসে বলে একদমই। জেন তখন চলে যেতে লাগলে চামিন তাকে ড্রপ করে দিতে চায়, কিন্তু জেরিন যেতে চায় না। চামিন তাকে দামি ট্যাক্সি নিয়ে যেতে বলে। জেরিন বলে হ্যাঁ হ্যাঁ দামি ট্যাক্সি নিব, তোমার কারের চেয়েও দামি। জেরিন তো ট্যাক্সিতে উঠেও এসব নিয়ে ভাবতে থাকে আর স্মাইল করে। তখন সে ট্যাক্সি ড্রাইভারকে বলে আপনি কি ভ্যান চালান নাকি শুধু ট্যাক্সি চালান? সে বলে শুধু ট্যাক্সি চালায়। এরপর জেইন তাকে বলে আচ্ছা, কোনো ছেলে যদি যে মেয়েকে পছন্দ করে না তাকে কিস করে দেয় তাহলে এর মানে কি? ড্রাইভার বলে আমি তো এরকম ছেলেকে পেলে মেরেই দিতাম, একদমই খারাপ একটা ছেলে। জেইন বলে না না, সে খারাপ না। ড্রাইভার বলে তার মানে সে হ্যান্ডসাম নিশ্চয়ই। জেইন বলে হ্যাঁ হ্যান্ডসাম। ড্রাইভার বলে ঠিক আমার মতো, তাই না? এই বলে সে অ্যাকশন রিয়েকশন দেয়। জেইনও তাকে লাইক দিতে গিয়ে ডিসলাইক দিয়ে দেয় আর বলে আপনি একদমই হ্যান্ডসাম না। চামিন তার গাড়িতে বসেছিল, কিন্তু তার মনে সব উল্টোপাল্টা চিন্তা আসছিল। তাই সে মাইন্ড রিল্যাক্সিং মিউজিক শুনতে থাকে। তখন সে দেখে জেইন তার পাশে বসে তাকে কিস করতে চাইছে। চামিন বলে আমি কি পারবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে ডেট করতে দেখতে? কিন্তু জেরিন কোনো উত্তর দেয় না। আসলে এগুলো তো ছিল তার কল্পনা। তখন ড্রাইভার এসে বলে আপনি ড্রাইভারের সিটে কেন? আপনি তো আমাকে ডেকেছিলেন। চামিন তখন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসে। দানা বাড়িতে এসে দেখে সেই দুইজন খাবার খাচ্ছিল। তারা দানাকে বলে আমরা রাতের একটু স্ন্যাক্স খাচ্ছি। দানা বলে খাও। তখন তারা বলে হ্যাঁ, বলে আরেকটা খাবার খেতে চাই। দানা বলে আমি রেগে আছি আর তোমরা খাচ্ছ, এই বলে চিৎকার করে ওঠে। ভয়ে তারা বলে না না, আমরা তো এগুলো ফেলে দিতে চাচ্ছিলাম। দানা চলে যায়। তারা বলে রাগ হয় দানার আর খাওয়া বন্ধ হয়ে যায় আমাদের, এটার কিছু একটা করতেই হবে। জেরিন বাসায় এসে সেই ডক্টরকে দেখে যে সঞ্জিনকে লাইক করতো। জেরিন রুমে ঢুকলে ডক্টর তাকে ইশারা করে সাপোর্ট দিতে বলে। দুজন দুজনকে না চেনার অভিনয় করে। তার মা বলে এই ছেলেটা সঞ্জিনকে লাইক করে আর সে অনেক গিফটও নিয়ে এসেছে। সঞ্জিন বলে মা তুমি তাকে পছন্দ করেছো বলে আমি মত দিয়েছি। মামির এত ভালো বন্ড দেখে ডক্টর বলে সঞ্জিনের যদি এত ভালো মা না হতো তাহলে আমি কখনোই বিয়ে করতাম না। এরপর সে সঞ্জিনের মাকে একটা জেল দেয় যেটা প্রেগনেন্সির সময় মালিশ করলে খুব ভালো হবে। তিনি বলেন যদি অন্য কেউ করে দিত তাহলে কত না ভালো হতো। এই বলে তাদের বাবার ছবির দিকে তাকায়। সবাই সেটা দেখে। জেরিন বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মালিশ করে দিব। তখন হাওয়াজিন বলে মালিশ করার জন্য স্ট্রং হাত লাগবে, যেটা আমার আছে, আমি পারবো, তুমি পারবে না। জেরিন আর হাওয়াজিনের ঝগড়া লেগে যায়। তখন তার মা বলে ডক্টর বিফ নিয়ে এসেছে। জেরিন তো এখনো ছোট বাচ্চা, থামো তোমার জন্য নিয়ে আসছি। তখন হাওয়াজিন জেরিনকে 2-3 পিস খাইয়ে নিজেই খেয়ে নিতে লাগে। চামিন প্র্যাকটিস করছিল। তখন তার টিচার তাকে ধরে বলে
বলো তোমার কি হয়েছে, না তো তোমাকে ছাড়বই না। তখন চামিন বলে আমি একটা মেয়েকে লাইক করি, আবার লাইক করিও না। তখন মাস্টার বলে কেন, মেয়েটার কি বিয়ে হয়ে গিয়েছে নাকি? চামিন বলে না, তবে তার আজব কিছু স্বপ্ন আছে। সে সিন্ডারেলা হতে চায় আর ধনী কোনো ছেলে দেখে বিয়ে করে নিতে চায়, একদম আমার মায়ের মতো, যে টাকার জন্য আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। একটু টাকা কম হলে সেও আমাকে ছেড়ে চলে যেতে পারে। আমি আমার বাবার মতো দুঃখী হতে চাই না। মাস্টার বলে তুমি তো তোমার বাবার মতোই। চামিন বলে না না, আমি একদমই তার মতো না। সেজন্য আমি সেই সিন্ডারেলার জন্য একটা ছেলে খুঁজে তাকে তার হাতে তুলে দিব, আর আমিও আমার বাবার মতো দুঃখ পাবো না। এই বলে সে আবারও ফাইট শুরু করে। জেরিন আর তার মায়ের কথা মনে পড়ে তার রাগ আরও বেড়ে যায়। পরের দিন জেরিন ক্লাবে আসে আর আশেপাশে দেখতে থাকে যে কোথাও চামিন আছে কিনা। তখন চামিনের সাথে তার দেখা হয়ে যায়। দুজন তো খুবই অকওয়ার্ড ফিল করে। জেরিনি আগে কথা বলে কি হয়েছে। চামিন বলে দুজন মানুষের যখন দেখা হয় তখন হাই হ্যালো বলা উচিত, এতে দুজনই চুপ হয়ে যায়। চামিন বলে কালকের জন্য কি তুমি আমার উপরে রাগ করে আছো? জেরিন বলে না না, সেই বিষয়টাকে জাস্ট একটা কিপার বাম মনে করেছিলাম। চামিন বলে তুমি কি আমাকে পোকা বললে? জেরিন বলে হ্যাঁ, ওই কিস তো এরকমই ছিল, যার কোনো নিউট্রিশন ভ্যালুই নেই। এই কথা বলে সে চলে যায়। তখন চামিন কল্পনা করতে থাকে সে যদি জেরিনকে নিয়ে বিয়ের শপিং করতে যায়, তাহলে সেখানেও সে তার কিস নিয়ে তার মজা ওড়াবে এবং তাকে ঠাট্টা করবে। জেরিন তার কাজ করছিল, তখন সেখানে একজন সিনিয়র এমপ্লয়ি আসে আর জেরিনকে জিজ্ঞাসা করে তাদের আর কি হয়েছিল। জেরিন বলে কিছুই না, আর ওই কিস তো তেমন কিছুই না, জাস্ট একটা নর্মাল ব্যাপার। চামিনকেও দেখা যায় যাকে প্রশ্ন করছিল কিছু এমপ্লয়ি, আর ভিডিও করতে থাকে। চামিন তো বলে তারা যা ভাবছে এরকম কিছুই না, বরং সে ড্রিঙ্ক করেছিল তাই এরকম কিছু করে ফেলেছে। তারা বলে ড্রিঙ্ক করলেই তো মানুষের সত্যিটা বেরিয়ে যায়। তখন চামিন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই সিনিয়র এমপ্লয়ি চামিনকে একটা খাবার খেতে দেয়। সেটা খেয়ে চামিন বলে এটা তো অনেক স্পাইসি, আর জিজ্ঞাসা করে কিস কি একটা কিপার বামের মতো হয়? সে বলে না না, এরকম তো হয় না। দোহং জেইনের কাছে আসে। জেইনের তখন সেদিনের কথা মনে পড়ে আর সে স্মাইল করে আর দোহংকে অন্য মেম্বারদের কাছে যেতে বলে। আর তখনই একটা চা বানিয়ে দিতে গেলে দোহংয়ের কথায় সেই গরম পানি জেরিনের হাতে পড়ে যায়। জেরিন তখন আইস লাগাতে লাগলে দোহং তার কাছে আসে আর নিচে লাগিয়ে দিতে লাগে। জিজ্ঞাসা করে তোমার আর বসের মধ্যে কি চলছে? জেরিন বলে কিছুই না, কিন্তু দোহং তাকে জোর করতে থাকে। তখন জেরিন বলে তুমি জানতে চাও কি ঘটেছে? দোহং বলে হ্যাঁ। জেরিন বলে তাহলে শোনো, বস তো ড্রিঙ্ক করলে যে কোনো কিছুতেই কিস করে দেয়, আর দেখানো হয় চামিন একটা মোটা খুঁটিকে জড়িয়ে ধরেছে আর উল্টোপাল্টা কথা বলছে। দোহং তখন বলে আমি তোমাকে জানতে চাই খুব কাছ থেকে। জেরিন তখন ভাবে এ আবার কি জানতে চায়। দোহং তখন বলে আমরা এখানে বাদ দিয়ে অন্য কোথাও কি দেখা করতে পারি? তুমি চাইলে আমার স্টুডিওতে আসতে পারো, সেখানে আমরা আরও ভালো করে দুজন দুজনকে জানতে পারবো। জেরিন বলে কেন? দোহং বলে আমি তোমাকে সেখানে কিছু দেখাতে চাই। এরপর সে জেরিনকে একটা ক্লিপ পরিয়ে দেয় আর বলে তুমি যখন আমার সাথে দেখা করতে আসবে এটা পরে আসবে, এটাই তোমার ইনভাইটেশন কার্ড। দোহংয়ের চামিনের সাথে দেখা হয়। দোহং বলে তুমি তোমার পাওয়ারের অপব্যবহার করছো, আমি তোমাকে মানা করেছিলাম জেইনের কাছে থাকতে, কিন্তু তুমি তা শুনলে না। চামিন বলে আমার ইচ্ছা, আমি যা খুশি করতে পারি। দোহং বলে এর ফল ভালো হবে না, তুমি জেইনের থেকে দূরে থাকবে। দুজনই তো খুব রেগে থাকে। এরপর চামিন তার অফিসে আসে
আর ভাবে কিস করার জন্য দোহং এত জেলাসি ফিল করছে আর জেইনের প্রতি এত ইন্টারেস্টেড হচ্ছে। ভালোই হবে, জেইনও তার মন মতো কাউকে পেয়ে যাবে। কিন্তু এসব ভেবে সে রাগে ফেটে যেতেও থাকে আর সেই স্পাইসি ডিশ খেতে লাগে। জেরিন তো বসে বসে এসব নিয়েই ভাবছিল। তখনই একজন এমপ্লয়ি চলে আসে আর জেরিনকে বলে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? জেরিন বলে, তোমরা যেরকম ভাবছো তেমন কিছুই নেই আমাদের মাঝে, ওইটা জাস্ট একটা কিস ছিল। এমপ্লয়ি বলে, না না, চামিনে তোমার প্রতি ফিলিংস আছে মনে হয়। জেরিন তো মানতে চায় না। সে জেরিনকে একবার টেস্ট করে দেখতে বলে। জেরিন চামিনের জন্য কিছু ফ্রুটস আর ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে, আমি তোমার ফেভারিট জিনিসগুলো নিয়ে এসেছি। জেরিনের এরকম লুক দেখে চামিন জিজ্ঞাসা করে, কি হয়েছে? জেরিন বলে, কিছু না। চামিন বলে, তোমার মাথায় এটা কি? কোথায় পেয়েছো এটা? জেরিন বলে, এটা আমাকে দোহং দিয়েছে আর এটা দিয়ে আমাকে ইনভাইটেশন দিয়েছে। আর আমি যখনই তার সাথে দেখা করতে যাব এটা পরে যেতে বলেছে, কারণ এটাই আমার ইনভাইটেশন কার্ড। চামিন বলে, কিসের ইনভাইটেশন? জেরিন বলে, দোহং আমাকে তার স্টুডিওতে ডেকেছে। এটা শুনে চামিন তো আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কেন? জেরিন বলে, তুমি কিস করার পর থেকে সবার আমার প্রতি ইন্টারেস্ট বেড়ে গিয়েছে। আর চামিনের কাছে এসে বলে, আমরা তো জাস্ট একবার কিস করেছি, আমাদের আরও একবার করা উচিত। যদি তুমি চাও তাহলে তোমার চোখ বন্ধ করো। চামিন চোখ বন্ধ করে। জেরিন তো চামিনের অনেক ক্লোজে চলে আসে। তখন তার এমপ্লয়ের বলা কথা মনে পড়ে যে চামিনের যদি সত্যিই তোমার প্রতি ফিলিংস থাকে তাহলে সে তোমাকে বাধা দেবে না। চামিন চোখ খোলে আর ভাবে, আমি এটা কি করতে চাচ্ছি? না না, আমার একদমই এরকম করা উচিত না, আমার ফিলিংসকে কন্ট্রোল করতে হবে। ফাইনালি চামিন সরে আসে আর বলে, তুমি কি করছো? জেরিন বলে, আমি কিছু চেক করছিলাম। চামিন বলে, দোহংয়ের সাথে তোমার এভাবে দেখা করতে যাওয়া উচিত না, তোমাকে সুন্দরভাবে ড্রেস আপ করে সেখানে যেতে হবে যেন তোমাকে দেখে দোহং প্রেমে পাগল হয়ে যায়। জেরিন তো কিছুই বুঝতে পারে না। চামিন তখন তাকে নিয়ে চলে আসে। বাকি সব এমপ্লয়িরা তো এসব দেখে ভাবতে থাকে কি চলছে। চামিন জেরিনকে নিয়ে একটা শপে আসে আর তাকে বলে, তোমার পছন্দ মতো যা ইচ্ছা নিয়ে নাও, সব বিল আমি দেব। জেরিন তো কিছুই নিতে চায় না, বলে, আমি এভাবেই যাব যেভাবে আছি, আর আমি এমনিতেও দেখতে কিউট। চামিন বলে, কিউট, কিন্তু তোমাকে আরও একটু কিউট হয়ে যেতে হবে। এরপর জেরিন ড্রেসটা ট্রায়াল দিতে লাগে, কিন্তু চামিনের পছন্দ হয় না। একবার তো এমন ড্রেস পরে আসে যাতে সে নিজে আনকমফোর্টেবল ফিল করে, আবার হাঁটতেও পারে না। চামিন বলে, আমি জানতাম তোমার চয়েস এমনই হবে। তাই চামিন নিজেই তার জন্য অনেকগুলো ড্রেস চয়েস করে রাখে আর তাকে দেয়। চামিন জেরিনকে ট্যাক্সিতে তুলে সব ড্রেস দিতে লাগে। জেরিন বলে, এত ড্রেস আমি কোথায় রাখবো? চামিন বলে, ট্যাক্সিতে তো অনেক জায়গা আর তুমি একাই আছো, সব ড্রেস এখানে রাখবে। আমি তো তোমাকে হেল্প করতে চেয়েছিলাম আর এখন হেল্পই করছি। এই বলে জেরিনকে বাই বলে দেয়। জেরিন তো খুবই মন খারাপ করছিল। সেভাবে চামিনে তার প্রতি কোনো ফিলিংসই নেই, সেজন্যই তো তাকে এত সাজিয়ে দোহংয়ের কাছে পাঠাচ্ছে। চামিন তার জন্য একটা চিঠিও দেয়। চামিন অফিসে বসেছিল, সেখানে তার মাইন্ডে জেইনই ঘুরছিল। সেভাবে দোহং কেমন কথা বলার জন্য জেইনকে তার স্টুডিওতে ডাকলো। চামিন জেইনকে ফোন করতে চায়, কিন্তু কেন ফোন করেছে এটা জিজ্ঞাসা করলে কি উত্তর দিবে এটা ভেবে ভয় পেয়ে ফোনও দিতে পারে না। দোহংয়ের স্টুডিওতে জেইন আসে। দোহং তাকে ওয়েলকাম করে। এরপর দোহং তাকে খেতে নিয়ে যায়। জেরিন বলে, তুমি আমাকে কেন ডেকেছো এখানে? দোহং বলে, কারণ আমি তোমার সাথে একা কথা বলতে চাই, তোমাকে আরও জানতে চাই। এটা শুনে জেইনের গলা দিয়ে খাবারই নামছিল না। দোহং তখন জেইনকে একটা নোটবুক দেয় আর বলে, তোমার আর্ট করা পছন্দ তাই না? তুমি এই নোটবুকে আর্ট করো আর তোমার শখ পূরণ করা উচিত। তোমার প্রতিটা মানুষেরই তার পছন্দের বিষয় থাকে আর তা পূরণ করা উচিত। জেরিন বলে, সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না, সবার আলাদা আলাদা দায়িত্ব থাকে। দোহং জেরিনের কথা শুনে চুপ হয়ে যায়, যাতে মনে হয়
সেও তার লাইফে এমন কিছু আছে যা পূরণ করতে চেয়েছিল কিন্তু পারেনি। এরপর সে বলে, আমি ফিল্ম মেকার এর জন্য হইনি যে এটা আমাকে করতেই হবে, বরং এটা আমার ভালো লাগে তাই করেছি। সেলফ থেকে একটা নোটবুক দোহং বের করে আর বলে, আমাদের দুজনেরই যা ভালো লাগে সেটা আমাদের একসাথে করা উচিত। নোটবুকে জেনকে আর্ট করতে বলে। জেন বলে, আমি তো আগে কখনো এরকমভাবে আর্ট করিনি, আমি হয়তো পারবো না। দোহং বলে, যেটা তোমার ভালো লাগে সেটা তোমার অবশ্যই করা উচিত। জেন বলে, আমার বসও সেম কথা বলে, ফলো ইওর জয়। দোহং তখন জেনের চেয়ার টেনে নিয়ে তাকে বলে, আমার সামনে আর কখনো তোমার বসের কথা বলবে না। তুমি কি বোঝো না আমি তোমাকে লাইক করি? চামিনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, দোহং ক্লাবে জয়েন হওয়ার আগেও ক্লাবের অনেক মেয়ের সাথে ডেট করেছে, আর এখন জেইন তার নতুন টার্গেট। তবে জেইনের প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু চামিনের এই বিষয়টা নিয়ে চিন্তা হয়, তাই সে সব ডিটেলস দেখতে চায়। তখন দোহং তো জেইনের খুব কাছে চলে আসে। জেইন বুঝতে পারে সে কি করতে চাচ্ছে, তাই সে দূরে সরে যায়। আর তখনই একটা আওয়াজ হয়, আর সোফার পেছন থেকে দোহংয়ের বড় ভাই বেরিয়ে আসে। দোহং তাকে রুম থেকে বের করে দিতে চায়, কিন্তু সে বের হয় না, বরং টাকা চায়। দোহং টাকা দিতে না চাইলে সে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করে। জেইন তো সবই দেখছিল। সে জেইনের কাছে এসে বলে, দোহং এতক্ষণ যা তোমাকে বলেছে সবই মিথ্যা বলেছে। সে কখনো নিজের পছন্দ মতো কাজ করতে পারেনি, বরং যে কাজ মেয়েদের পছন্দ সেই কাজই করেছে। আর সে এই নোভেলটা লিখেছে, কিন্তু এটা এতটাই বাজে যে আমি কাউকে এটা দেখাতে পারি না। দোহং তো চুপচাপ হয়ে যায়। জেইন বলে, তোমার ছোট ভাই তো কিছু করছে, কিন্তু তুমি তো তাও করো না, আর তোমার নিজের কিছু করা উচিত। এরপর সে চলে গেলে দোহং জেইনকে সেখান থেকে চলে যেতে বলে। জেইন বলে, তোমার এত এম্বারেসিং ফিল করার কিছু নেই, বরং তুমি যেমন তোমার যা ভালো লাগে তাই করা উচিত। দোহং বলে, তুমি চলে যাও, আর এসব কথা ক্লাবের কাউকে বলো না, কারণ দুনিয়া তোমার আর আমাদের মতো মানুষদের অ্যাকসেপ্ট করতে চায় না, তাই আমাদের আলাদা নকল পরিচয় করে নিতে হয়। জেরিন বলে, না না, তোমার এরকম না ভেবে তোমার নিজের কাজগুলো ভালোবেসে করা উচিত। নোভেলটা তাকে দিয়ে বুঝিয়ে বেরিয়ে আসে, আর ভাবতে থাকে ছেলেরা আসলে চায়টা কি। চামিন গাড়িতে বসেছিল, সেভাবে তাদের মাঝে নিশ্চয়ই কিছু হয়নি, তাই জেইন এত তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। জেরিনকে কল দিলে জেরিন কল কেটে দেয়, আর তখন চামিন ভাবে মেয়েরা আসলে চায়টা কি। পরের দিন চামিন জেইনের জন্য ওয়েট করছিল। এমপ্লয়িরা তো বসকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। জেইন আসলে তার সাথে কথা বলতে গেলে সে হাই বলে চলে যায়। তখন দানা সেখানে আসে, কিন্তু চামিনের এই বিষয়টা মোটেও ভালো লাগে না। জেরিন তাকে ব্রেকফাস্ট দিলে দানা তাকে বসে বলে, আমি আর চামিন বাজি ধরেছিলাম তোমাকে কিস করার জন্য, যাতে বাকি সবাই তোমার প্রতি ইন্টারেস্টেড হয়। আর চামিন তো তোমাকে জাস্ট একটা টয়ের মতো ইউজ করছে। জেন বলে, তোমার এত চিন্তা করা লাগবে না, কিসটা আমার কাছে জাস্ট ফান ছিল, আর আমি এটা এনজয় করেছি, বরং আমরা দুজনেই এনজয় করেছি। দানা ভাবে, আমি তো একে চালাতে আসলাম আর এই আমাকে চালিয়ে দিল। চামিন তার এমপ্লয়ীদের সাথে বসেছিল, তখন একজন বলে, আমি কি দোষ করেছিলাম যে আমাকে খাওয়ালে না? চামিন বলে, নেক্সট টাইম তুমিও খেয়ে নিও। এই কথা শুনে তারা দুজন তো খুবই খুশি হয়ে যায়, আর ভাবে মিস্টার মুন এত ভালো হয়ে গেল কিভাবে। দানা তো ওয়াশরুমে গিয়ে চিৎকার করে নামি দামি ব্র্যান্ডের নাম নিয়ে নিজেকে শান্ত করতে থাকে। সেভাবে চামিন আমাকে কখনো কিস করেনি, আর অন্য একটা মেয়েকে কিভাবে কিস করলো, এটা ভেবে সে আরো রেগে যায়। জেইন তো দোহংয়ের বলা কথাগুলোই ভাবছিল, যে সোসাইটি তোমার আর আমার মতো মানুষদের মেনে নেয় না। আর দানার কথাও মনে পড়ে যে সে তোমাকে জাস্ট একটা টয়ের মতো ইউজ করছে। চামিন এসে জেরিনকে এভাবে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেরিন তাকে তার বিষয়ে কথা বলতে মানা করে দেয়, আর বলে, তুমি তো আমাকে জাস্ট একটা টয়ের মতো ইউজ করছো, আর আমার পার্সোনাল ব্যাপারে তুমি কখনো মাথা ব্যথা করবে না। চামিন বলে, দোহংয়ের সাথে কি তোমার কিছু হয়েছে? জেইন বলে, সেটাও আমার একান্তই নিজের বিষয়, এটা তোমার ভাবা লাগবে না। জেইন তো চামিনের সাথে ভীষণ বাজে ব্যবহার করে। দানার আঙ্কেল গাড়িতে বসেছিল, তখন দানা তাদের কাছে কল করে গরম ব্রেড নিয়ে আসতে বলে। তারা তো বুঝতে পারে দানা ভীষণ রেগে আছে,
তারা ভাবে আর কতদিন এভাবে দানার রাগ সহ্য করবে। দানার রাগের কারণ তো সেই মেয়েটি, তাকে তুলে নিয়ে আসলে আর আমাদের বকা খেতে হবে না। তারা দুজন প্ল্যান করে আর হোটেলে চলে আসে কাপল সেজে। সেখানে চেইনের ছুটির টাইম হলে তারা তাকে রাস্তায় অ্যাটাক করে আর আমাদের সাথে চলো বলে। তোমার জন্য আমাদের ভাগ্নে রেগে আছে। জেইন বলে রেগে থাকলে তাকে রেগে থাকতে দাও, আমার কি করার। তখন তারা জেইনকে ধরলে সে বুঝতে পারে তাকে কিডন্যাপ করা হচ্ছে। তারা কিডন্যাপ করে নিয়ে চলে আসে আর জেইনের ফ্রেন্ড তাকে বারবার কল দিতে থাকে আর তার টেনশনও বেড়ে যায়। তাই সে হোটেলে চলে আসে আর সেখানে চামিনের সাথে দেখা হয়। চামিনের গুড লুক আর হ্যান্ডসামনেস দেখে সে তো ইমপ্রেস হয়ে যায়। তাকে সে জেইনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে জেইন তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে। জেইনের ফ্রেন্ড বলে সে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারছে না। তখন জেইনের বলা কথা মনে পড়ে যেন সে তার লাইফে না আসে। তাই চামিন বলে তো আমি কি করব। তখন তার ফ্রেন্ড এই কথা শুনে হতাশ হয়ে যায়। জেইন তো বলছিল তোমরা আমাকে ধরেছো কেন, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। তারা বলে তোমরা আমার ভাগ্নির ফিয়ন্সির পিছু ছেড়ে দাও, তাহলে আমরাও তোমাকে ছেড়ে দিব, না তো তোমার চুল কেটে দিব। জেইন বলে আপনারা কি চামিনের কথা বলছেন? আমি তো তার পেছনে পড়ে নেই, আমি তো কোনো প্রিন্সকে বিয়ে করে নিতে চাই। এরপর তারা খাবার নিতে গেলে জেইন তার ফ্রেন্ডকে কল দেয় আর বলে সে কিডন্যাপ হয়ে গিয়েছে। চামিন তখন ফোন নিয়ে সে কোথায় আছে জিজ্ঞাসা করলে জেইন একটা ফ্যাক্টরির নাম বলে। চামিন দ্রুত সেখানে চলে আসে তার কার নিয়ে। সেই দুজন লোক ভাবে চামিন তাদের চেনে না, তাই তার সাথে ফাইট করতে লাগে। চামিন তো তাদের মেরে শুইয়েই দেয় আর জেইনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। চামিন তো জেইনকে জড়িয়ে ধরে। তখন জেইন বলে আগে আমার রশি তো খুলে দাও। তখন চামিন খুলে দিলে জেইন সেই রশি দিয়ে দানার আঙ্কেলদের বেঁধে ফেলে। চামিন তখন পুলিশকে কল দিতে চাইলে তারা তাকে মানা করে আর বলে আমরা দানার সৎ আঙ্কেল, তাই ফ্যামিলির ব্যাপার আমাদের মাঝে মিটিয়ে নেওয়া উচিত। এই আগলি মেয়েটা নাকি তোমার পিছে পড়ে আছে, তাই দানা অনেক রেগে আছে। জেরিন চামিনের দিকে তাকায় আর বলে আমি কি আগলি? চামিন বলে না। তখন জেরিন গিয়ে মেশিন দিয়ে তাদের আইব্রো কেটে দেয় আর সেখান থেকে আসার সময় চামিন তাকে বলে আমার তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল, তুমি ঠিক আছো তো? জেরিন তো কিছু বলতে পারে না, তার চোখ দিয়ে পানি পড়তে লাগে। জেরিন ভাবে আমার এরকম হচ্ছে কেন, চামিন কি সত্যিই আমাকে কেয়ার করছে? চামিন তখন দানাকে এসব করতে মানা করবে বলে যেতে লাগলে জেরিন সেখানে থেকে যায়। তখন চামিন তাকে নিতে আসলে সে চামিনকে মারতে লাগে আর বলে সব দোষ তোমার। চামিন তো সব মার সহ্য করে নেয়। গাড়িতে উঠে চামিন তাকে সরি বলে। জেন কারণ জিজ্ঞাসা করলে চামিন বলে আমি তোমার পার্সোনাল লাইফে ঢুকতে চাইনি, তাও ঢুকে পড়ার জন্য সরি। জেন বলে তুমি আমাকে এত তাড়াতাড়ি খুঁজে পেলে কিভাবে? চামিন বলে আমার কাছে চেয়ারম্যান কু আমব্রেলা থাকে আর আমি সব সময় অ্যালার্ট থাকি, কারণ আমিও ছোটবেলায় কিডন্যাপ হয়েছিলাম আর তখন এই আমব্রেলা ছাড়া কেউ ছিল না আমার কাছে। আমার নানিকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, কিন্তু সে আমাকে কিডন্যাপ করিয়েছিল। আরও বলে আমার জীবনের সব মেয়ে শুধু আমাকে ঠকিয়েছে। তারপর সে জেরিনকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। জেরিনকে তার ফিলিংস বলতে চাইলেও পারে না। গাড়িতে উঠে পড়ে আর ভাবে আমি বলতে পারছি না কেন। এরপর জেরিন বাসায় ঢুকতেই তার সামনে আসে হাওয়াজিন আর জেরিনকে বলে তুমি সেই ডাক্তারের থেকে টাকা নিয়েছিলে সঞ্জিনের খোঁজ দেওয়ার জন্য, এসব আমাদের বলনি কেন? সে আসলে একটা চিটিংবাজ, শুধু একটা ডাক্তার মেয়ে দরকার ছিল তার বিয়ে করার জন্য। আজও আমি তাকে একটা ডাক্তারের সাথে দেখেছি। তুমি কিভাবে পারলে এরকম একটা ছেলের সাথে তোমার বোনের দেখা করাতে? সঞ্জিন বলে মায়ের সাথে আমার ভালো সম্পর্ক, তাই সে মায়ের সাথে আগে ভালো সম্পর্ক তৈরি করেছে। হাওয়াজিন জেরিনকে অনেক কথা শোনায়, বলে তুমি আমাদের ফ্যামিলি ভাবো না, তাই তার সাথে তোমার বোনের বিয়ে ঠিক করতে চেয়েছিলে। এতে জেরিন বলে আমি তাকে সিনসিয়ার আর হ্যান্ডসাম ভেবেছিলাম, এরকম হবে ভাবিনি। হাওয়াজিন অন্য সৎ বোনদের মতো তার সাথে আরও খারাপ করে কথা বলতে থাকে। তার মা তাকে থামাতে আসে, কিন্তু সে মানা শোনে না। জেরিন বলে আমি না, বরং তোমরাই আমাকে ফ্যামিলি ভাবো না, তাই এসব বলছো যাতে আমি এখান থেকে চলে যাই। জেরিন আরও বলে আমি আসলে এই পৃথিবীতে এসেই ভুল করেছি। এইভাবে কথা কাটাকাটি চলতে চলতে হাওয়াজিন জেরিনকে চড় মেরে দেয়।
জেরিন বলে, আজ দেখিয়ে দিলে আমার গুরুত্ব কতটুকু, আমার এই বাড়িতেই থাকা উচিত না। এই বলে জেরিন রুমে চলে যায় তার জিনিস নিতে। চামিন দানার কাছে আসে আর বলে, তুমি তোমার আঙ্কেলদের কোথায় পাঠিয়েছিলে? দানা বলে, মানে? চামিন বলে, তোমার আঙ্কেলরা জেরিনকে কিডন্যাপ করিয়েছিল। দানা বলে, ঠিকই করেছে, সে কেন আমাদের মাঝে আসবে? আমি বলেছিলাম। চামিন বলে, তাদের দ্বিতীয়বার এসব করতে মানা করে দিও, না তো এর ফল ভালো হবে না। জেরিন রাস্তা দিয়ে আসছিল, সে বলে, আমি একাই থাকবো, ঠান্ডায় মরে গেলেও একাই থাকবো, আর ওই বাড়িতে যাব না। এতে রাস্তায় থাকা লাগলেও আমি রাস্তায় থাকবো, আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দানা তার আঙ্কেলদের আসার অপেক্ষা করছিল। তারা আসলে দানা বলে, তোমাদের আইব্রোর কি হয়েছে? আর আমি তোমাদের কি আনতে বলেছিলাম আর তোমরা কি করেছো? বলে রাগে তার ব্রেড চায় আর তারা সাথে সাথে দেয়, কিন্তু এটা সেই দোকানে ছিল না যেটা দানা চেয়েছিল। তাই রাগে সে সব ছিঁড়ে ফেলে আর তারা পালিয়ে যায়। জেরিন কম্বল আর সোয়েটার গায়ে দিয়ে শুয়ে পড়ে, কিন্তু তাও তার ঠান্ডা লাগে আর ঘুমই আসে না। সে ভাবে, আমার যতই খারাপ লাগুক না কেন, আমাকে কাল কাজে যেতেই হবে। পরের দিন চামিন সবাইকে ক্যারাটে ট্রেনিং দিতে চাইছিল সেলফ ডিফেন্সের জন্য। তারা বলে, কিন্তু আমরা তো ট্রেনিং চাইনি। চামিন বলে, কিন্তু এর দরকার আছে। জেরিন তো দৌড়ে দৌড়ে আসে, কারণ অফিস থেকে তার বাসা দূরে ছিল। চামিন বলে, তোমার লেট হলো কেন? জেরিন বলে, আমি দূরে সাইডের বাসায় শিফট হয়েছি। চামিন বলে, কিন্তু আমি তো তোমাকে কাল তোমার বাসায় নামিয়ে দিয়েছিলাম। জেরিন কথা ঘুরিয়ে দেয় আর ভাবে, চামিন তার প্রতি এত বেশি কেয়ারিং হয়ে যাচ্ছে কিভাবে। এরপর চামিন জেরিনকে ট্রেনিং দিচ্ছিল, তারা তো এনজয় করছিল। তখন জেরিন চামিনকে একটা জোরে মেরে দেয়। এ সময় সেখানে দোহংও চলে আসে, বলে, এখানে কি ক্যারাটে ট্রেনিং চলছে? চামিন বলে, বাইরের কেউ অ্যালাউড না এখানে। দোহং বলে, আমি জেরিনের কাছে এসেছি। আরও বলে, কাল স্টুডিওতে আমরা সুন্দর সময় কাটিয়েছি, তাই না? চামিন তো টেনশনে পড়ে যায় আর জেরিন ভাবে, এ কি স্বপ্ন দেখছে নাকি। দোহং জেরিনকে নিয়ে বসে, জেরিনকে বলে, তোমার টেনশন করা লাগবে না, আমি কালকের ব্যাপারের কথা কাউকে বলবো না। দোহং তখন জেনকে তার নোটবুক দেয় আর প্রপোজ করে। জেন তো অবাক হয়ে যায়। এরপর চামিন একা একাই আফসোস করতে করতে বলে, আমি কেন আমার ফিলিংস আগে জেনকে বললাম না, আমার বলে দেওয়া উচিত ছিল। না জানি কি হয়েছে কাল স্টুডিওতে। জেন ভাবে, চামিন সত্যি আমাকে লাইক করে, কিন্তু বলতে পারছে না। জানি না কি হচ্ছে এসব। জেরিন যেখানে কাজ করছিল চামিন আসে আর এমন নাটক করতে থাকে যে জেরিন যেখানে মেরেছে সেখানে তার খুবই লেগেছে। সে গলায় একটা টিস্যু পেপার ও ব্যান্ডেজের মতো করে জড়িয়ে আসে। জেরিন বলে, তোমার নাটক বন্ধ করো, না তো আমি আবার সেই জায়গায় মারবো। চামিন বলে, এসব দোহংয়ের সাথে করো, ওর এগুলোর দরকার আছে। জেরিন বলে, না না, দোহং তো খুবই ভালো আর সে স্ট্রেট ফরওয়ার্ড, সে তো আমাকে ডেট করার জন্য ইনভাইট করেছে। চামিন বলে, তাও ওর থেকে দূরে থাকবে। জেইন বলে, তুমি কি পারবে যে কোনো পরিস্থিতিতে আমার সাথে থাকতে আর আমাকে মেনে নিতে? চামিন বলে, হ্যাঁ পারবো। জেইন বলে, তাহলে তোমাকে এখনই প্রুভ করতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। চামিন বলে, আমি পারবো। জেইন বলে, আজ রাতে তোমাকে আমার সাথে থাকতে হবে। চামিন আরও কিছু বলতে চায়, কিন্তু তার ফিলিংস কনফেস করতে পারে না। চামিনও রাজি হয়। তারা গাড়িতে করে জেইনের বাড়িতে যাচ্ছিল। জেইন তো মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, আমি এটা কি বলে ফেলেছি। চামিন ভাবে, আমি কি আজ একটা মেয়ের সাথে রাত কাটাতে যাচ্ছি। সেখানে সে আসে আর খুবই ঠান্ডা পড়ছিল সেদিন। চামিন গাড়ি থেকে ক্যাম্পিংয়ের জিনিসপত্র নামায় আর নুডলস রান্না করে খেতে থাকে। জেইনের তার বাবার কথা মনে পড়ে যে আগে এসে এখানে তার বাবার সাথে নুডলস খেত, কিন্তু তার দ্বিতীয় বিয়ের পর তারা অন্য বাসায় চলে গিয়েছে। চামিন বলে, তিনি এখন কোথায় আছেন? জেইন বলে, কিছুদিন আগে তিনি মারা গিয়েছে। চামিন বলে, তোমার স্টেপ মমরা কোথায়? তারা কি তোমাকে সাথে রাখে না? জেইন বলে, না না, আমি খারাপ তাই তাদের সাথে থাকতে পারিনি, আমারই সব দোষ।
চামিন বলে তোমার দুনিয়াটা অন্যরকম করে দেখা উচিত, তোমার চোখের উপরে রাগের লেন্সটা সরিয়ে দুনিয়া দেখো কত সুন্দর। জেইনে এরকম কিছু উপদেশেরই দরকার ছিল। জেইন ভাবে তার সৎ মা তাকে আদর করতে চাইলেও সে বারবার তাকে এড়িয়ে যেত, সে তার ভালোবাসা নিতে পারেনি। দানা কল দিলে চামিন ও তার ফোন উল্টে নুডলস খেতে লাগে। জেইন এসব দেখে ভাবে চামিন আমাকে ভালোবাসলেও পরিস্থিতির কারণে কখনোই আমরা এক হতে পারবো না। তার চোখে পানি চলে আসে। হাওয়াজিন তো সে ডাক্তারকে আটকায় আর তাকে সব সত্যি বলতে বলে। সে বলে যে ইনি সেদিন তাকে বিফ নিয়ে যেতে বলেছিল আর ক্রিমটাও সেই দিয়েছে। তখন হাওয়াজিন বলে হ্যাঁ আমার বোন অনেক স্ট্রং, তোমার থেকে যে টাকা নিয়েছে সেই টাকা সে ফেরত দিয়ে দেবে আর তুমি তা নিয়ে নিও। হাওয়াজিন তখন তার ভুল বুঝতে পারে যে জেরিন তাদের সাথে ভালো কিছু করতে চেয়েছিল। জেইন একটা কম্বল গায়ে জড়িয়ে থাকে আর চামিন তো ঠান্ডায় কাঁপছিল। জেইন তখন চামিনকে তার কম্বলে আসতে বলে। একটু পর তাদের দুজনের ফোনে তুষার পড়ার অ্যালার্ম আসে। জেইন বলে তুমি কি এখানে এখনো থাকতে পারবে? চামিন বলে আমি পারবো, কিন্তু একটু পর সে কল্পনা করে যদি সে জমে যায় তখন কি হবে। তাই সে জেইনকে নিয়ে তার বাসায় যেতে চায়। উপায় না পেয়ে সেও চলে আসে। চামিনের বাড়ি দেখে তো জেইন অবাক হয়ে যায়। এরপর সে হট শাওয়ার নিতে গেলে পানির লাইন অফ করতে পারে না। উপায় না পেয়ে চামিনকে ডাকে আর চামিন এসে অফ করে দেয় আর ব্লাশ করে। জেইন যেতে লাগলে পা পিছলে চামিনের ওপর পড়ে যায়। এতে দুজনেই অকওয়ার্ড ফিল করে। একটু পরে জেইনের ফোনে কল আসে হাওয়াজিনের। সে তাকে বিফ খেতে ডাকে, বলে সবাই তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলে এসো। তুমি না আসলে মোমো খাবে না। জেইন তো এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায়। চামিন তো ভাবে দোহং কল করেছে। হাওয়াজিন তখন তার মাকে বলে সে জেইনকে কল করেছিল আসার জন্য, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা শুনে তো তার মোমো খুশি হয়ে জেইনের জন্য কিমচি নিতে চায়। সনজিনও খুব খুশি হয়। আর জেরিন যেতে লাগলে চামিন তার বেল্ট ধরে। এতে বেল্ট খুলে যেতে লাগলে জেইন বলে আমার সাথে তোমার এরকম করা উচিত না। চামিন বলে না না, আমি এরকম কিছু করতে চাই না, বরং আমি তোমাকে তার হাত থেকে বাঁচাতে চাই। জেরিন তো কিছু বুঝতে পারে না সে কার কথা বলছে। তখন হাওয়াজিন তাকে মেসেজ দেয়। জেইন বলে আমাকে বাড়ি থেকে কল করেছে, তাই এখন আমাকে যেতে হবে। তাদের দুজনেরই তো যেতে ইচ্ছা হয় না, তাও বাধ্য হয়ে যায়। জেইন বাসায় এসে তার মাকে তার বাবার একটা ছবি দেয়। জেইনের মা বলে আমি এখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। জেইন তার মা আর সনজিনের কাছে ক্ষমা চায়। সনজিন তার মাকে বলে আমি এখন বিয়ে করতে চাই না, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। জেইনও এই একই কথা বলে। এতে সবাই খুশি হয়ে যায়। এরপর চামিন তার বাবার কাছে আসে আর সে বলে তুমি সুস্থ হয়েও কেন হাসপাতালে ভর্তি আছো? আমি কি তোমার জন্য 60 বছরের একটা বৃদ্ধ মহিলা এনে দেব? এতে তার বাবা বলে সব মেয়েকে পাথর ভাববে, মেয়েরা টাকার লোভী হয়, তোমার মাও এজন্যই আমাকে ছেড়ে গিয়েছিল। চামিন বলে তোমার এরকম ভাবা উচিত না। তখন তার বাবা তার নখের ক্ষত দেখিয়ে বলে তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল টাকার জন্য। ফ্ল্যাশব্যাকে এসব দেখানো হয়। চামিন ভাবে আসলে মেয়েরা টাকার লোভী। এরপর দোহং লিলুজু নামের একটা মহিলার সাথে হোটেলে আসে। চামিন জেইনের দিকে তাকে স্মাইল করতে থাকে। দানা আর দোহং দুজনে এটা নোটিস করে। নারা নামের সেই মেয়েটি আবারও জেইনকে জ্বালাতন করতে থাকলে জেইনের চামিনের বলা কথা মনে পড়ে আর সে সহ্য না করে উত্তর দেয়। তখন নারা দোহংয়ের কাছে গিয়ে নালিশ দিলে দোহংও জেইনের দিকে হয় আর বলে আমি জেইনকে লাইক করি, জেইন আমার পিছে পড়ে নেই। এটা শুনে জেইন খুশি হলেও চামিন অনেক আপসেট হয়ে যায়। জেইন বলে আমি দোহংকে লাইক করি না, আর মনে মনে বলে সে চামিনকে লাইক করে। তখন চামিন তাকে কথা শুনিয়ে চলে গেলে সে আপসেট হয়ে যায়। ওয়াশরুমে গিয়ে দোহং চামিনকে জেইনের লাইফ থেকে সরে যেতে বলে আর বলে আমি তো এখন তাকে প্রপোজও করে দিয়েছি। এতে চামিন আর দোহংয়ের মারামারি লেগে যায়। তখন জেইন আর লিলিজু তাদের থামায়। এরপর লিলিজু জেইনকে জিজ্ঞাসা করে তার আর চামিনের মধ্যে কি চলছে। এতে জেইন বলে সেও শিওর না এই ব্যাপারে। লিলিজু বলে চামিন ছোটবেলা থেকে একা বড় হয়েছে, তাই নিজের ফিলিংস প্রকাশ করতে পারে না।
কিন্তু তার মন অনেক বড় আর ভালো। লিলিচু বলে সে চামিনের মা। এতে চেইন তো শখ হয়ে যায়। লিলিচু বলে সে বিয়ের পর জব করতে চাইতো, কিন্তু তার শাশুড়ি মা এটা পছন্দ করতো না। তাই চামিনের বাবা যখন বিজনেস ট্রিপে গিয়েছিল তখন আমার অন্য লোকের সাথে সম্পর্ক আছে অপবাদ দেয় আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এরপর নিজেকে প্রতিষ্ঠিত করে এখানে আসতে অনেক সময় লেগে গিয়েছে আর অনেক দেরিও হয়ে গিয়েছে। তিনি চেইনকে সবসময় চামিনের সাথে থাকতে বলে। পরের দিন থেকে জেরিন চামিনের অনেক কেয়ার করে। সঞ্জিন হাসপাতালে আসলে জানতে পারে নামহন তাকে প্রপোজ করার জন্য কিছু নার্সের সাহায্য চেয়েছিল। নামহন তখন তাকে মেসেজ দিয়ে ছাদে যেতে বলে, তাকে সারপ্রাইজ দেয় অনেক সুন্দর করে সাজিয়ে আর একটা রিং দিয়ে প্রপোজ করে। সঞ্জিনও তা অ্যাকসেপ্ট করে নেয়। কিছুদিন পরে জেরিন চামিনকে নিয়ে একটা হোটেলে আসে। সে বলে, তোমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে আমি এখানে একজনের সাথে তোমার দেখা করাবো। তখন লিলিচু সেখানে এসে তার পরিচয় দেয়। চামিন তো তাকে মানতেই চায় না। লিলিচু তাকে সব খুলে বলে। চামিন ইমোশনাল হয়ে কাঁদতে লেগে যায় আর বাইরে এসে ছাতা মাথায় দিয়ে কাঁদে। জেন বলে, কি হয়েছে তোমার? চামিন বলে, তুমি ওই মহিলার সাথে আমার কেন দেখা করিয়েছো? সে আমাকে ভালোবাসে না, তাই তো এতদিন পরে এসেছে। জেন তাকে বোঝায় সবার সিচুয়েশন একই রকম থাকে না, তিনি তোমাকে অনেক ভালোবাসে। চামিন তো মানতেই চায় না। জেইন তখন তাকে জড়িয়ে কমফোর্ট করে। চামিনও ছাতা ফেলে দিয়ে জেইনকে জড়িয়ে ধরে কাঁদে। নেক্সট সিনে দেখানো হয় চামিন তার মায়ের কাছে আসে আর তার সকল কথা শোনার প্রমিস করে আর বাইরে এসে আবারও জেইনকে জড়িয়ে ধরে। পরের দিন চামিন বলে, এখনও কি তোমার ড্রিম আগের মতোই আছে কি না? জেইন বলে, আমি সবসময় একজন আর্টিস্ট হতে চেয়েছি, কিন্তু এটা এখন আর সম্ভব না। তাই আমি সব ভুলে এখন একটা ভালো কাউকে বিয়ে করে নিতে চাই আর একটা হ্যাপি লাইফ লিড করতে চাই। এরপর রাতে চামিন জেইনের জন্য একটা ফুলের বাকেট আর রিং নিয়ে যাচ্ছিল। তখন দানা তার সামনে চলে আসে আর চামিনকে এভাবে দেখে অবাক হয়ে যায়। চামিন সব বললে সে বলে চামিনের কারো প্রতি ফিলিংস আছে, সেজন্য সে খুশি। সে জেইন আর তার ফ্যামিলির ক্ষতি করে ফেলবে যদি চামিন তাকে না বিয়ে করে। পরের দিন হোটেলে দানা আর চামিনের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। জেইন তো অনেক অবাক হয় আর চামিনের দিকে তাকায়, কিন্তু তার তো কিছুই বলার থাকে না। দোহং তখন জেইনকে বার্লিন যাওয়ার অগ্রিম টিকিট দেয় আর বলে সে এখন তার ক্যারিয়ার শুরু করতে পারবে আর দোহংও এখন শুধু তার মনের কথাই শোনে। এতে জেইন তো অনেক কনফিউজড হয়ে যায়। জেইন তো জোরে জোরে কাঁদছিল। তখন নামহুন সঞ্জিনকে নিয়ে তাদের বাসায় আসে আর হাওয়াজিন তাকে ধমক দিতে গেলে তারা সব খুলে বলে আর সবাই অনেক খুশি হয়। জেরিন চামিনের স্কেচ নিয়ে ভাবতে থাকে এখন তার কী করা উচিত। দানা বাসায় এসে তার বাবাকে বলে চামিন তাকে ভালোবাসে না, সে এমন কাউকে বিয়ে করতে চায় যে শুধুই তাকে ভালোবাসবে। পরের দিন হোটেলে আসলে সবাই দেখে হোটেল বন্ধ, কারণ তাদের ছুটি চলবে কিছুদিন। এতে সবাই খুশি হলেও জেইন কিছুটা আপসেট হয়ে পড়ে। ম্যানেজার তাকে চামিনের সাথে দেখা করতে বলে। এতে জেরিন চামিনের বাসায় চলে আসলে চামিনের মুখে আঘাত দেখে বলে, তোমার কি হয়েছে? চামিন কিছু বলে না। জেইন বলে, দোহং আমাকে বার্লিন যেতে ইনভাইট করেছে, চামিন তাকে তার সাথে যেতে বলে। জেইন বলে, আমি দোহংয়ের সাথে চলে গেলে কি তোমার খারাপ লাগবে না? এতে চামিন বলে না। তখন জেইন বলে, তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার করলে কেন এতদিন? তখন চামিন তাকে কিস করে বলে সে তো তার সাথে জাস্ট টাইম পাস করেছে। এটা শুনে জেইন তাকে চড় মেরে দিয়ে চলে যায় আর বাইরে গিয়ে অনেক কাঁদে। চামিনও অনেক কষ্ট পায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চামিন হোটেলে জেইনের জন্য রিং নিয়ে বসেছিল। তখন দানার বাবা দলবল নিয়ে এসে চামিনকে মেরে হোটেল ভাঙচুর করে। আর চামিন প্রেমে পড়েছে শুনে তার বাবাও তার থেকে সব সম্পত্তি নিয়ে নেয়। ম্যানেজার জেইনকে বলে বিয়ে ভাঙার জন্য চামিনের সাথে কি হয়েছে, আর চামিন এখন হোটেলের সিইও নেই। জেরিন তো ভীষণ টেনশনে পড়ে যায়। সে চামিনের ছাতা নিয়ে বেরিয়ে পড়ে আর ভাবে চামিন তো এখন অনেক গরিব হয়ে গিয়েছে, তাহলে কি সে এখন রাস্তায় ভিক্ষা করছে? সে আরও ভাবে না না, চামিন তো অনেক ধনী, তার এই অবস্থা হবে না। ভাবতে সে হোটেলের সামনে চলে আসে আর হোটেলের ভেতরে যায়। সেখানে গিয়ে মনে হয় ফুলের আড়ালে কেউ আছে। এটা ভেবে সে ছাতা দিয়ে মারতে গেলে দেখে চামিন সেখানে। চামিন বেরিয়ে আসলে জেইনকে বলে সে তাকে লাইক করে। চামিন বলে কিন্তু সে তো এখন অনেক গরিব হয়ে গিয়েছে। জেইন বলে সে তাও তাকে এখন লাইক করে। চামিন তখন জেইনকে জড়িয়ে ধরে কিস করে।
এরপর চামিন জেনকে রিংটা পরিয়ে দেয় আর বলে সেও তাকে অনেক ভালোবাসে। জেন চামিনকে বাড়ি নিয়ে আসলে তার হ্যান্ডসামনেস দেখে তার পরিবারের সবাই হা হয়ে যায়। জেন বলে এটা তার বয়ফ্রেন্ড আর আজ রাতে সে এখানেই থাকবে। তখন তার সৎমা তাকে সব ব্যবস্থা করে দেয়। চামিন আর জেন একসাথে শুয়ে পড়লে জেন বলে তোমার কাছে এখন একটা বাড়ি আছে, তাহলে আমাকে কেন বলনি আর এখানেই কেন আসলে? চামিন বলে কারণ আমি তোমার সাথে থাকতে চাই। সকালে সবাই চামিন আর জেনকে একসাথে শুয়ে থাকতে দেখে আর চামিন তো ঘুম থেকে উঠে খুবই লজ্জা পায়। এরপর সে টেবিলে বসে খাবার খেতে আর তার ফেভারিট কিমচি খেতে লেগে যায়। চামিন হাসপাতালে আসে তার বাবার কাছে আর বলে তুমি আমাকে বলেছিলে যে ভালোবাসা বলে কিছু নেই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তখন তার বাবা বলে আমাদের ব্যাপারটা আলাদা। চামিন বলে কিন্তু আমার সব চলে যাওয়ার পরেও আমার গার্লফ্রেন্ড এখনও আমাকে ভালোবাসে। তখন তার বাবা চুপ হয়ে যায়। এরপর সে তার মায়ের কথা বলে, এতে তার বাবা রেগে যায়। এরপর চামিনের মা ভেতরে আসে আর তাদের সব মিটমাট হয়ে যায়। আর চামিনকে কল করে তার বাবা তার সব সম্পত্তি দিয়ে দেয়। একজন প্রডিউসারও জেনকে কল দিয়ে তার কাজের প্রশংসা করে আর তাকে তার কাজে নিতে চায়। জেন চামিনকে সব জানায় আর তাকে জড়িয়ে ধরে। এখন জেনও বড় বিজনেস ওম্যান হয়ে গেছে আর সে মন দিয়ে কাজ করতে থাকে। চামিন সবসময় তার যত্ন নেয়। এরপর হোটেলে দোহং বলে জেনের সাকসেসের জন্য তার থ্যাঙ্কস পাওয়া উচিত। চামিন বলে না না, থ্যাঙ্কস একমাত্র আমার পাওয়া উচিত, কারণ আমি জেনকে সবসময় তার কাজের সময় হাত পা ব্যথা হয়ে গেলে আমি মেসেজ করে যত্ন নিয়েছি আর সব সময় সাহায্য করেছি। এমপ্লয়িরা বলে আমরাও তাকে সময় মতো কফি দিয়ে যত্ন নিয়েছি। এভাবেই হ্যাপি এন্ডিং দিয়ে ড্রামাটি শেষ হয়ে যায় আর শেষে বলা হয় তোমার লাইফের হিরো তুমি। ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন ড্রামার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।